আসসালামু আলাইকুম। আমরা আমাদের আহ ৫০তম বিসিএস এর আজ ব্যাকরণের ১ম ক্লাস শুরু করছি। তো ১ম ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ১ম এ শব্দভান্ডার নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু সিলেবাস দেখি। আমাদের সিলেবাসে বাংলা ভাষা ও সাহিত্যের জন্য নির্ধারিত আছে হচ্ছে তোমার টোটাল কত নম্বর? ৩৫ নম্বর। এর মধ্যে ব্যাকরণের জন্য হচ্ছে ১৫ আর সাহিত্যের জন্য হচ্ছে ২০। সাহিত্যের জন্য হচ্ছে ২০ নম্বর। তো ২০ নম্বর অলরেডি তোমাদের শেষ। তার মানে তোমরা অনেকটুকু এগিয়ে গেছো। অনেকটুকু এগিয়ে গেছো। এখন যেটা করতে হবে সাহিত্য বারবার প্র্যাকটিস করতে হবে। সবসময়। এছাড়া মনে রাখার আর কোনো উপায় নেই। তোমাদেরকে কেউ মনে রাখতে সাহায্য করবে না। আরেকটা বিষয় আছে, সেটা করতে পারো, কাউকে পড়াতে পারো। কাউকে পড়ালে মনে থাকবে। অথবা আমাদের 6M ক্লাবে সবসময় সাধারণত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, এমসিকিউ বা যেকোনো একটা প্ল্যান দেওয়া হয়, 6M ক্লাবে জয়েন করতে পারো। এখন আসো, আমরা আজকে ব্যাকরণ নিয়ে আলোচনা করব। ব্যাকরণের বিষয়গুলো আমরা দেখি। ব্যাকরণে কি কি আছে? শব্দ, ধ্বনি, বর্ণ। ধ্বনি আর বর্ণ একই জিনিস। আমি যখন বলবো ক, এটা তোমরা শুনছো, তোমরা দেখো নাই, এটা হচ্ছে ধ্বনি। আর আমি যখন লিখবো ক, তখন সেটা হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনি ও বর্ণ। পদ, ছোটবেলায় পড়ে আসছো, বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, তাই না? বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাস। আচ্ছা, এরপর আসো প্রয়োগ অপপ্রয়োগ। আচ্ছা, প্রয়োগ আর অপপ্রয়োগকে, এই যে তুমি প্রত্যয়, সন্ধি, সমাস এগুলো যে শিখবা, তাহলে এগুলো কেন শিখতেছো? একটা সঠিক বাক্য লেখার জন্য, রাইট? সঠিকভাবে লেখার জন্য। এখন তুমি যখন সন্ধি পড়ছো, কিন্তু তুমি অত্যন্ত 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 কিভাবে? অতিযোগ অন্ত, অতিযোগ অন্ত, হ্যাঁ। এখন তুমি অত্যন্ত না লিখে লেখো অত্যন্ত। আমি অত্যন্ত খুশি, হ্যাঁ, আমার অত্যন্ত ভালো লাগে পিটিওর ক্লাস। এই যে অত্যন্ত বললা, তার মানে কি? এটা সন্ধিজনিত ভুল। এই ভুলটাই হচ্ছে অপপ্রয়োগ। মানে তুমি এখানে কি করেছো? ভুল করেছো। আর বানান, বাক্য শুদ্ধি, এটা যে শুধু বিসিএস এর জন্য দরকার তা না। তোমার প্রাত্যহিক জীবনে তুমি এখন একটা ফেসবুকে পোস্ট দিবা, আমার এখানে কমেন্ট করবা ক্লাসের, তাও তোমার কি দরকার? বানান দরকার। আর বাক্য শুদ্ধি, এটার মধ্যে মূলত এই প্রয়োগ অপপ্রয়োগ একই বিষয়, হ্যাঁ। আর এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বিরোচন অংশ, যেগুলো হচ্ছে তোমার কি করতে হবে? মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে, তাও আমি কিছুটা দেখাই দিব কিছু বিষয়। এখন এই বিরোচন অংশ মুখস্থ করার জন্য আমি একটা চার্ট দিয়েছি। সেই চার্টটা আরো আগেই দিয়েছি, তোমাদের টেলিগ্রাম গ্রুপও দেওয়া হয়েছে। সেই চার্টটা যারা এখনো পাওনি, চার্টটা দেখে নিবা। যেন প্রতিদিন কিছু কিছু বিরোচন অংশ তোমাদের পড়া হয়ে যায়, এজন্য দিয়েছি। এখন আমি যদি তোমাদের বলি, তোমরা যেটা চেষ্টা করবা সেটা হচ্ছে ব্যাকরণে, বললে একটু হয়তো তোমরা অবাক হবা, ব্যাকরণে 15তে 15 রাখার চেষ্টা করতে হবে। যদি একটু ভালো করে পড়ো, আমার সাথে তাল মিলাও, একটু বুঝে পড়ো এবং প্রশ্ন ব্যাংক সলভ করো, আমি শিওর তুমি পারবা। মূল বিষয়টা যদি বুঝে যাও, 15তে 13 তুমি মিনিমাম পাবা। 13 হচ্ছে মিনিমাম পাবা। হয়তো অনেক সময় পরিভাষা কমন নাও পড়তে পারে বা নাও পারতে পারো, কিন্তু এটা আমি তোমাদেরকে মোটামুটি মানে শিওর করছি যে তুমি যদি ভালোভাবে পড়ো, একদম আজকের ক্লাস থেকে শেষ দিনের ক্লাস পর্যন্ত প্রতিদিন ক্লাস করবা, প্রতিদিন এক্সাম দিবা, এবং যদি পারো রেকর্ডটা দেখে আসবা। হুম। আর প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে অবশ্যই। তাহলে অবশ্যই তুমি 13 পাবা, এটা আমি তোমাকে বলছি। তাহলে আমাদের কি করতে হবে? ব্যাকরণ থেকে যেহেতু নতুন কোনো প্রশ্ন, এবং ব্যাকরণ কিন্তু সাগরের মতো না, মানে ম্যাথের মতো, তুমি বুঝলে তুমি পারবা। সাহিত্য আধুনিক যুগ তো একটা মানে বিশাল একটা সাগর, মহাসাগর বলা যায়। তারপর আমরা অনেকটা গুছিয়ে পড়েছি, সেখান থেকে কমন আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা যেটা করব, গ্রামার আমরা খুব মনোযোগ দিয়ে পড়বো, ভালোভাবে পড়বো। যেটা বুঝবো না আমরা টেলিগ্রামে জিজ্ঞেস করব, আমরা পড়াশোনার ভেতরেই থাকবো। ওকে। ঘুম আসবে না, শৈলী রহমান। আমি মাঝে মধ্যে চ্যাট অপশন অন করে তোমাদের প্রশ্ন করব। প্রথমে আসো, আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ। এখন আমরা একটু দেখি যে শব্দ থেকে প্রশ্ন থাকে কিনা। কেন পড়বো আমরা? সিলেবাসে তো আছে। তো প্রশ্ন থাকে, অবশ্যই থাকে। দেখো, 46-এ দুটো প্রশ্ন আসছে। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে, মানে আমরা যে শব্দগুলো বলি, এই যে অসংখ্য শব্দ, এই যে কথা যে বলছি, কি অনেকগুলো শব্দ উচ্চারণ করছি, রাইট? এই যে শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ যেগুলো, সেগুলোর নাম কি বা সেগুলো কোনগুলো? আর একটা যে কোনটি যোগরূঢ় শব্দ, এটা 46-এ আসছে। এই প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করবো না, আমরা শুধু দেখবো কয়টা করে প্রশ্ন আসছে। 46-এ দুইটা আসছে, 45-এ দুইটা আসছে,
44-এ 2টা আসছে, 43-এ একটা, 42 হচ্ছে স্পেশাল বিসিএস ডাক্তারদের একটা, ওখানে তোমার এমনিতেই কম ছিল। তারপর হচ্ছে 40-এ 2টা প্রশ্ন আসছে, 36-এ একটা, 37-এ একটা, 38-এ 2টা। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কলম। কলম শব্দটি কলমস থেকে আসছে। কলমস কোন ভাষার শব্দ? এটা কিছুটা আনকমন ছিল। হুম, এটা হচ্ছে তোমার হুমায়ুন আজাদের কত নদী সরোবর বই থেকে আসছে। হ্যাঁ, তারপর আসো নিচের কোনটি তৎসম শব্দ? হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ? তাহলে দেখো তো কিছুটা কমন শব্দ। আসমান কমন শব্দ, বাবা কমন শব্দ, গির্জা কমন শব্দ, জ্যোৎস্না কমন শব্দ, হেড মৌলবী এটাও কিছুটা কমন। কোনটি মৌলিক শব্দ? এটা গোলাপ ছিল, এটা খুবই কমন। দেখো গিন্নি, তাহলে আমরা গিন্নি আর বাবা, তাহলে আমরা আবারও পাচ্ছি বাবা। দেখো এই যে বাবা এখানেও ছিল। তার মানে বাবা এটা আবার প্রাইমারিতেও অনেকবার আসছে। গতকাল প্রাইমারি ক্লাস নিলাম, মানে ফ্রি ক্লাস ছিল সেটা। তো এখন তোমাদের হয়তো মনে হতে পারে এত এত শব্দ, এত এত শব্দ কি করব? শোনো, অনেকে বলে থাকেন, ধরো অভিধানে হচ্ছে প্রায় তোমার 1,50,000 থেকে 75,000 শব্দ আছে। আবার অনেকে বলে থাকেন যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে প্রায় 4 লক্ষের মতো শব্দ আছে। এখন আমাদের কি সবগুলো জানতে হবে? না। কোন শব্দটা কোত্থেকে আসছে, কোন ভাষা থেকে আসছে, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা কিভাবে জানবো? কিছু টেকনিক দেখবো, সেই টেকনিকে ফেলার চেষ্টা করব। আর কিছু হচ্ছে তোমার যেগুলো কমন চাকরির পরীক্ষার বইগুলোতে আছে, আমাদের স্লাইডে আছে, আমাদের বইতে আছে, প্রশ্ন ব্যাংকে আছে, এগুলো যথেষ্ট। এখন আমরা দেখি, আমরা মূল আলোচনায় চলে যাই। শব্দ গঠনের প্রধান উপায় বা মৌলিক উপায় কি? শব্দ গঠনের মৌলিক আগে শব্দ কি? শব্দ হচ্ছে অর্থ প্রকাশক ধ্বনি বা ধ্বনি সমষ্টি, অথবা সেটা লিখিত রূপ, মানে ধ্বনির সমষ্টি। আমি ধরো বললাম ক, যখন ক বলছি সেটা হচ্ছে ধ্বনি। শুধু ক দিয়ে আমার কি, আমার মনের ভাবটা প্রকাশ পাচ্ছে না। আবার দেখো আমি ক লিখলাম, যখন লিখি সেটা হচ্ছে বর্ণ। এখন এই যে স, এটা একটা বর্ণ, তাহলে ধ্বনির সমষ্টি ক ল ম, এই যে ধ্বনির সমষ্টি, এটাই কি, এটাই হচ্ছে ধ্বনি বা বর্ণের সমষ্টি। যেটা কি হতে হবে? অবশ্যই সঠিকভাবে মনের ভাব প্রকাশ করতে হবে, শুদ্ধ হতে হবে, সেটাই হচ্ছে শব্দ। এখন আমি যদি বলি মলক, তাহলে কিন্তু এটা শব্দ হবে না। ওকে, এটা উল্টাপাল্টা একটা কিছু বলা হলো, এটা শব্দ হচ্ছে না। এখন আসে এই শব্দ, এই যে অসংখ্য শব্দ গঠিত হয়েছে, এই শব্দগুলো কিভাবে গঠিত হয়েছে? এই শব্দগুলো গঠনের কিছু মৌলিক প্রক্রিয়া আছে, আমরা সেগুলো একটু দেখব। যেমন ধরো উপসর্গ যোগে, উপসর্গ যোগে গঠিত হয়েছে, প্রত্যয় যোগে গঠিত হয়েছে, সমাস যোগে গঠিত হয়েছে। আর কিছু শব্দ শব্দদ্বিত্বের মাধ্যমেও নতুন কিছু শব্দ গঠিত হয়। তো শব্দদ্বিত্বের মাধ্যমে কিভাবে নতুন শব্দ গঠিত হয় সেটা আমরা একটু দেখি। প্রথমে আসো উপসর্গের সাহায্যে। যেমন ধরো আমি বললাম আহ হার। হার, হার মানে তো তোমরা সবাই জানো যে হার মানা হার। এখন এই হারের আগে আমি যদি বলি আহার, মানে খাওয়া, তাহলে শব্দের অর্থ কি হলো? পরিবর্তন হলো, একটা নতুন শব্দ সৃষ্টি হলো, আহার। আবার আমি বললাম পরিহার, পরিহার, পরিহার মানে বর্জন করা। আবার আমি বললাম বিহার, তাহলে কি হলো? ভ্রমণ করা। রাইট? তাহলে দেখা যাচ্ছে এই যে আ, পরি, বি, এগুলো কি, এগুলো হচ্ছে উপসর্গ। উপসর্গ নিয়ে আমরা পড়বো, উপসর্গ থেকে প্রশ্ন আসে। তাহলে উপসর্গ যোগ করে কি হয়? নতুন শব্দ গঠিত হয়। রাইট? তাহলে দেখো শব্দ ছিল শুধু হার, কিন্তু আমরা উপসর্গ যোগ করে আরো অনেকগুলো কি করলাম? নতুন শব্দ গঠন করলাম। রাইট? তারপর আসো, ধরো শব্দটা হচ্ছে শুধু মান, তা আমি বললাম তাহলে কি হলো? অপমান, একটা নতুন শব্দ হয়ে গেল। আমি বললাম নাম, তোমাদের নাম কি? এই নাম, নামের আগে আমি বললাম কি হলো? সুনাম। শব্দের অর্থের পরিবর্তন হলো, নতুন শব্দ গঠন হলো। ঠিক একইভাবে তোমার প্রত্যয় যোগে কি হয়? নতুন শব্দ গঠিত হয়। যেমন আমি বললাম পর, পর এটা হচ্ছে প্রকৃতি, পর, পর থেকে আ যুক্ত করলাম, কি হলো? পরা। হুম, ধরো শব্দটা শুধু রূপা, শব্দটা কি? রূপা, রূপার সাথে আমি আলী যুক্ত করলাম, কি হলো? রূপালী, কি হলো? রূপালী। ওকে, ঠিক একইভাবে ধরো চল, চলের সাথে কি যুক্ত করলাম? অন্ত, তাহলে কি হলো? চলন্ত। তাহলে দেখা যাচ্ছে নতুন নতুন শব্দ কিসের মাধ্যমে? প্রত্যয়ের মাধ্যমে গঠিত হচ্ছে। আবার সমাসের মাধ্যমে কি হয়? নতুন শব্দ গঠিত হয়। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন হয়ে গেল কি? সিংহাসন, হয়ে গেল কি? সিংহাসন।
ওকে, তাহলে নতুন নতুন নীল যে আকাশ, নীল আকাশ, হ্যাঁ, শতাব্দের সমাহার, শতাব্দী। ওকে, তারপর আসো শব্দ দ্বিত্বের সাহায্যে। শব্দ দ্বিত্ব মানে কি? যেটা দুইবার উচ্চারিত হচ্ছে। কিরকম? আমি বললাম আমার জ্বর, তোমাদের ক্লাস নিতে পারবো না, জ্বর মানে শুধু জ্বর। কিন্তু আমি বললাম আমার জ্বর জ্বর লাগছে। দেখো তো শব্দটা চেঞ্জ হয়ে গেল কিনা, নতুন শব্দ হলো কিনা, এটা শব্দের অর্থের পরিবর্তন ঘটলো কিনা। আমার জ্বর জ্বর লাগছে মানে কি? জ্বর আসলে এখনো আসে নাই, হয়তো আসতে পারে। আর আমি যদি বলতাম আমার জ্বর, তাহলে জ্বর জ্বর লাগা আর জ্বর, এই দুটো হচ্ছে ভিন্ন বিষয়, অর্থাৎ একেবারে অর্থটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে শব্দ দ্বিত্বের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি হয়, নতুন শব্দ গঠিত হয়। তাহলে আমরা শব্দ গঠনের মৌলিক প্রক্রিয়াগুলো কিভাবে মনে রাখবো? উপস, উপস। তাহলে উপস কি? উতে হচ্ছে উপসর্গ, পতে হচ্ছে প্রত্যয়, শতে হচ্ছে কি সমাস। এগুলো হচ্ছে শব্দ গঠনের প্রধান প্রক্রিয়া। সাথে আরেকটা কি আছে? শব্দ দ্বিত্ব। ঠিক আছে? যেমন নতুন যে ব্যাকরণ বইটা, আগে মনির চৌধুরীর যে বইটা ছিল, ওটা অনেক বছর ছিল, আমরাও সেটা পড়েছি, তোমরাও সেটা পড়েছো। রিসেন্টলি কয়েক বছর হলো নতুন বই দিয়েছে, মেবি 21 সাল থেকে। সেখানেও খেয়াল করো, এই যে শব্দ গঠনের কিছু প্রক্রিয়া দিয়েছে, সেখানে উপসর্গ, প্রত্যয় আর কি দিয়েছে? সমাস। এই যে উপসর্গ প্রত্যয় ছাড়া শব্দ গঠনে আরো কিছু প্রক্রিয়া রয়েছে। এর মধ্যে প্রধান প্রক্রিয়া হলো সমাস, যেটাতে একাধিক শব্দ একটা শব্দে পরিণত হয়। আরেকটা কি? আরেকটা হচ্ছে শব্দ দ্বিত্ব। তাহলে এখানে কি কয়টার কথা বলা হচ্ছে? উপসর্গ, প্রত্যয়, সমাস আর শব্দ দ্বিত্ব, মৌলিক প্রক্রিয়া। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? উপস মনে রাখলেই হবে, সাথে থাকবে শব্দ দ্বিত্ব। শেষ। আর কিছু প্রক্রিয়া আছে কিনা? আছে, তবে এগুলো মৌলিক প্রক্রিয়া নয়। একটু প্রমাণ করে দেই সেটা। যেমন উপসর্গ, প্রত্যয়, সমাস, এগুলোতে কি হচ্ছে? নতুন শব্দ গঠিত হচ্ছে, সাথে কি তোমার দ্বিরুক্ত শব্দ সহ। তাহলে এগুলোতে হচ্ছে নতুন নতুন শব্দ গঠিত হচ্ছে। এখন আসো সন্ধি যোগে। শোনো, মনে হয় না সন্ধি যোগে নতুন শব্দ গঠিত হচ্ছে? না। সন্ধি যোগে কি হচ্ছে জানো? সন্ধি যোগে আসলে নতুন শব্দ গঠিত হয় না, সন্ধি যোগে হচ্ছে শব্দটা ছোট হয়। শব্দটা ছোট হয়, আমাদের বলতে যেন সুবিধা হয়। যেমন আমি বলি, আমরা জানি বিদ্যালয়, তোমরা সবাই জানো বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, হ্যাঁ, সমান বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়। এই শব্দটা আসলে কি ছিল? শব্দটা আসলে প্রথমে সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। কিরকম? বিদ্যা শিক্ষার, বিদ্যা শিক্ষার আলয়। আলয় মানে কি? আলয় মানে ঘর, যেখানে আমরা কি করি? বিদ্যা শিক্ষা দেওয়া হয়। বিদ্যা শিক্ষার আলয়, তাহলে কি হলো? বিদ্যা আলয়, বিদ্যা আলয় মানে একসাথে হলো। এখন আসে এটাকে আমরা কি করছি? সন্ধি করে ছোট করছি। বিদ্যা আলয় আমরা কি করলাম? বিদ্যালয়। দেখো তো, এই যে বিদ্যা আলয় আর বিদ্যালয়, এখানে শব্দের কোনো পার্থক্য হয়েছে কিনা? অর্থের কোনো নতুন শব্দ গঠিত হয়েছে? হয়নি। কোনো নতুন শব্দ গঠিত হয়নি, জাস্ট কি হয়েছে? শব্দটা ছোট হয়েছে। ধর আমি বললাম শুভযোগ ইচ্ছা, শুভেচ্ছা, কি হলো? ছোট হলো। কিন্তু কি হলো? জাস্ট ছোট হয়েছে। কিন্তু শুভযোগ ইচ্ছা, এটা যেটার অর্থ এটারও কি একই অর্থ, নতুন কোনো শব্দ গঠিত হয়নি, জাস্ট শব্দটা কি হচ্ছে? ছোট হয়েছে। আবার দেখো পদ পরিবর্তনের মাধ্যমে। যেমন ধরো আমি বললাম আলমগীর, আলমগীর হোসেন তুমি অনেক সুন্দর। সুন্দর, তাহলে সুন্দর কি? অ্যাডজেক্টিভ। সুন্দর কি? অ্যাডজেক্টিভ। এখন এটা হচ্ছে বিশেষ্যতে পরিণত করবো, মানে নাউনে। সুন্দর থেকে সৌন্দর্য, সুন্দর থেকে কি হলো? সৌন্দর্য। সৌন্দর্য কি? সৌন্দর্য হচ্ছে নাউন, মানে বিশেষ্য। তাহলে সুন্দর, সুন্দর যোগ স্ন, কি হলো? সৌন্দর্য। তাহলে এটা কিসের মাধ্যমে হলো? সুন্দর থেকে সৌন্দর্য যে হলো, এটা আসলে প্রত্যয়ের মাধ্যমে হয়েছে। তাহলে পদ পরিবর্তনের মাধ্যমেও নতুন কোনো শব্দ সৃষ্টি হয় না। পদ পরিবর্তন হলে আমাদের মনে হয় যে নতুন শব্দ সৃষ্টি হয়েছে, সুন্দর থেকে সৌন্দর্য হয়েছে। আসলে এটা সুন্দর থেকে সৌন্দর্য পদ পরিবর্তনের মাধ্যমে হয় নাই, সেটা কিসের মাধ্যমে হয়েছে? প্রত্যয়ের মাধ্যমে হয়েছে। বুঝতে পেরেছো বিষয়টা? যেমন ধরো অনেক শব্দ আছে, যেমন ধরো বৃদ্ধ, হ্যাঁ, বৃদ্ধ, বৃদ্ধ থেকে বৃদ্ধা, তাহলে কি নতুন শব্দ? না। বৃদ্ধ থেকে বৃদ্ধা আমরা মনে করতে পারি হয়তো লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নতুন শব্দ হয়েছে। না, বৃদ্ধ যোগ আ সমান বৃদ্ধা। তাহলে এই আটা কি? আটা হচ্ছে প্রত্যয়। তাহলে মূল বিষয় কয়টা? মূল বিষয় আমরা পাচ্ছি উপসর্গ, প্রত্যয়, সমাস, সেই সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ যোগে। তবে বেশিরভাগ শব্দ হচ্ছে উপসর্গ, প্রত্যয়, সমাস যোগে। তাহলে কি মনে রাখবো আমরা? উপস। এটা হচ্ছে শব্দ গঠনের
প্রধান উপায়, মূল বিষয়। এবং এই যে নতুন নতুন শব্দগুলো গঠিত হচ্ছে, উপসর্গ প্রত্যয় সমাসযোগে নতুন শব্দ যে গঠিত হচ্ছে, এগুলোকে আমরা বলি সাধিত শব্দ। বুঝতে পেরেছো? এগুলো নতুন করে কি হচ্ছে, গঠিত হচ্ছে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি, বচন কেবল সংখ্যার ধারণা দেয়। হ্যাঁ, ছেলে ছেলেরা, এখানে নতুন কোনো শব্দ হয় নাই, ছেলে ছেলেরা, জাস্ট এটা কি হলো, নতুন কোনো শব্দের ধারণা দিল। বই, বইগুলো, মানে বই বেশি। তাহলে বচন নতুন কোনো অর্থবোধক শব্দ সৃষ্টি করে না, তাই বচন শব্দের কোনো গঠনের কোনো প্রক্রিয়া নয়। একইভাবে কারক নতুন কোনো শব্দ তৈরি করে না। লিঙ্গ পরিবর্তন আমি তোমাদের দেখিয়েছি, অনাথ, অনাথা। তাহলে লিঙ্গ পরিবর্তন মাধ্যমে নতুন শব্দ হয় না। এই আ যুক্ত হয়েছে, এটা আসলে প্রত্যয়ের মাধ্যমে হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে এভাবে, সবাই খেয়াল করো, নিচের কোনটি শব্দ গঠন প্রক্রিয়া নয়? আচ্ছা, সরি, উপসর্গ, প্রত্যয়, সমাস, বচন। তাহলে নিচের কোনটি শব্দ গঠন প্রক্রিয়া নয়? বচন। নিচের কোনটি শব্দ গঠন প্রক্রিয়া নয়? কারক। নিচের কোনটি শব্দ গঠন প্রক্রিয়া নয়? লিঙ্গ পরিবর্তন, পদ পরিবর্তন। এগুলো আসলে নতুন কোনো শব্দ গঠন করে না। তাহলে শব্দ গঠন করে কি? উপস। ঠিক আছে, নেক্সট। এখন চলে আসছি কি, আমরা শব্দ গঠন কিভাবে হয় সেটা দেখেছি। এখন আসি বাংলা শব্দের যে ভান্ডার, গঠন অনুসারে হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা স্ট্রাকচারটা কেমন? অর্থানুসারে, হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়েছে। আমি একটু পরে চ্যাট অপশনটা অন করব, প্রশ্ন করব। উৎপত্তি অনুসারে, মানে উৎস অনুসারে এটাকে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? গদু, অতি, উপরে। গদু মানে কি? গঠন অনুসারে। গঠন অনুসারে কত প্রকার? দুই প্রকার। গদু মানে গঠন অনুসারে দুই প্রকার। অতি মানে হচ্ছে অর্থ অনুসারে, তিতে কি? তিন প্রকার। মানে উৎস অনুসারে বা উৎপত্তি অনুসারে। তাহলে উৎস অনুসারে কত? পতে হচ্ছে পাঁচ প্রকার। ওকে, তাহলে আমরা কি কি মনে রাখবো? গদ্য, অতি, উপরে। তাহলে প্রশ্ন এখান থেকে কত ভাগে আসতে পারে? অনেক ভাগে আসতে পারে। গঠন অনুসারে শব্দকে কত ভাগে ভাগ করা হয়েছে, অর্থানুসারে কত ভাগে ভাগ করা হয়েছে, উৎপত্তি অনুসারে কত ভাগে ভাগ করা হয়েছে, এভাবেও প্রশ্ন থাকতে পারে, তবে এভাবে কম থাকে। তারপরেও মনে রাখতে হবে। এখন আসলে নতুন যে বই, সেখানে উৎস বিবেচনায় দেওয়া হয়েছে চার ভাগে। আমরা একটু আগে বলেছি পাঁচ ভাগে, তো আমরা পাঁচ ভাগে চার ভাগে দুটোই পড়বো। আর যদি চার পাঁচ দুটোই আসে, আমরা নতুন বই অনুসারে উত্তর করব যে কোনো সময়। আমি সবাইকে বলে দিচ্ছি, নতুন বই অনুসারে উত্তর করব। আর যে কোনো বানান, শব্দের উৎস, এগুলো হচ্ছে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে উত্তর করব। তা আমাদের যে স্লাইড, আমাদের যে বই, সেগুলো হচ্ছে নতুন বই, অভিধান, এগুলোকেই ফলো করা হয়েছে। এভাবেই হচ্ছে রাখা হয়েছে, কারণ প্রশ্ন এখন এভাবেই আসে। তারপর হচ্ছে গঠন বিবেচনায় দুই শ্রেণীতে, এটা তো আমরা অলরেডি দেখেছি। গদু দুই প্রকার। পদ বিবেচনায় আট প্রকার। হ্যাঁ, ওখানে অর্থানুসারেটা নেই, নাই। তো পদ বিবেচনায় যে আট প্রকার, এগুলো আমরা কোথায় পড়বো? এগুলো হচ্ছে আমরা পদ প্রকরণে পড়বো। পদ প্রকরণ মানে পদের ক্লাসে পড়বো। তাহলে আমরা এখন কি আলোচনা করব? আমরা এখন মূলত এই যে গঠন অনুসারে, অর্থানুসারে আজকে আলোচনা করব, উৎপত্তি অনুসারে হচ্ছে আগামী ক্লাসে আলোচনা করব। শব্দের গঠনমূলক শ্রেণী বিভাগ। গদু, তাহলে গ দু, তাহলে কয় প্রকার হবে? দুই প্রকার। মৌলিক, সাধিত। মৌলিক, মৌলিক কি? মৌলিক শব্দটা কোত্থেকে আসছে? মৌলিক শব্দটা আসছে মূল থেকে, যেটা আসল, যেটা মূল, যেটা আসল, যেটাকে আমরা আর কোনো অংশেই কি করতে পারবো না, ভাগ করতে পারবো না। ধরো তোমার সামনে একটা টেবল আছে, কাঠের টেবল। তা এটার মূল জিনিসটা কি? মূল হচ্ছে ওই যে গাছ, সেখান থেকে হচ্ছে কেটে কুটে প্রসেস করে তোমাকে একটা টেবিল বানিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো যে কোনো শব্দ, এটার মূলটা কোথায়, এটা কোত্থেকে আসছে, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমাদের জানতে হবে। যেমন আমি বললাম চলন্ত, ওকে, আমি বললাম চলন্ত, তাহলে এই শব্দটার মূল কি, আসল কি, এটা কোত্থেকে আসছে? শব্দটা আসছে মূলত কি? চল থেকে। এটা কি কোত্থেকে আসছে? চল, এটাই মূল, এটা হচ্ছে আসল। সাথে কি যুক্ত হয়েছে? অন্ত যুক্ত হয়েছে। তাহলে এই অন্ত হচ্ছে কি? প্রত্যয়। ওকে, তাহলে মূল কি? এই মূলটা হচ্ছে আমাদের জানবো। তাহলে মৌলিক আর সাধিত। তাহলে মৌলিক কোনগুলো? যেসব শব্দকে ভাঙলে
আর কোনো অর্থ সঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না, তাদেরকে মৌলিক শব্দ বলে। তাহলে মৌলিক শব্দগুলো কি? সেগুলোকে আমরা আর কি করতে পারবো না, আর কোনো অংশে আমরা ভাঙতে পারবো না, সেগুলো আসল শব্দ, সেগুলোকে কি করতে পারবো না, ভাঙতে পারবো না। এখন তোমার মনে হলো না ম্যাডাম আমি ভাঙবো, ভাঙলেই হবে না, নিয়ম অনুসারে ভাঙতে হবে। আর যদি ভাঙতে পারো তাহলে সেটা আর মৌলিক থাকবে না, সেটা মৌলিক না। তোমার মনে হলে আমি ভাঙবো, এই যে মোবাইল একটা ভেঙে ফেলছি কিন্তু কোনো কাজে আসবে না। হ্যাঁ, আমার ইচ্ছা আমি ভাঙবো। যেমন তোমাদেরকে বলি, ধরো গোলাপ, এই গোলাপ শব্দটা হচ্ছে একটা মৌলিক শব্দ, এটা একটা মৌলিক শব্দ, এটাকে আমি আর কোনো অংশেই কি করতে পারবো না, ভাঙতে পারবো না। এখন তোমার মনে হলো না আমি ভাঙবো, আমি জোর জবরদস্তি করে আমি ভাঙবো, কিরকম? তুমি বললা গোলা যোগ প, এই যে ম্যাডাম আমি ভাঙছি। অথবা গোল যোগ আপ, হ্যাঁ তোমার ইচ্ছা, গো যোগ লাভ, অথবা অনেকে মনে করতে পারে যে গো যোগ লাভ। হবে না, কেন হবে না? কারণ আমরা যে দেখেছি শব্দ কিভাবে গঠিত হয়েছে, উপসর্গের মাধ্যমে অথবা প্রত্যয়ের মাধ্যমে অথবা সমাসের মাধ্যমে শব্দ গঠিত হয়। এই গোলাপ শব্দটা, এই যে উপসর্গ প্রত্যয় সমাস, এভাবে গঠিত হয়নি। সে নিজেই সিঙ্গেল, সে একাই একশো, সে হচ্ছে মৌলিক। তার সাথে বরং তুমি অন্য কিছু যোগ করে নতুন শব্দ গঠন করতে পারবা। যেমন গোলাপ যোগ কি, তাহলে কি হলো, গোলাপি, নতুন শব্দ হলো, কিন্তু সে নিজে কি, সে হচ্ছে মৌলিক। আর তুমি যদি বলে গোলাপ, হবে না, এভাবে ভাঙলে হবে না। ভাঙতে পারবা, কখন ভাঙতে পারবা? যেমন আমি বললাম গোলাপি, গোলাপি, তখন তুমি ভাঙতে পারবা কিভাবে, গোলাপ যোগ ই, ই প্রত্যয় যুক্ত হচ্ছে, তখন তুমি ভাঙতে পারবা। কিন্তু গোলাপ হচ্ছে মৌলিক শব্দ, অনেক সময় আসে নিচের কোনটি মৌলিক শব্দ। তাহলে মৌলিক শব্দ আরো কি কি, গাছ, গাছ, এই শব্দটাকে আমরা কোনো অংশে কি করতে পারবো না, ভাঙতে পারবো না, তাহলে এটা একটা মৌলিক শব্দ। যেমন চাঁদ, একটা মৌলিক শব্দ। কিন্তু আমি যদি বলি চাঁদ মুখ, চাঁদ মুখ, তাহলে কি মৌলিক শব্দ হবে? হবে না, কেন? কারণ তখন হয়ে যাবে এটা সমাসবদ্ধ শব্দ। মুখ কিসের মতো, চাঁদের মতো, তখন এটা সমাসবদ্ধ শব্দ হয়ে যাবে, তখন এটা মৌলিক শব্দ থাকবে না। কিন্তু আমি শুধু যদি বলি চাঁদ, তখন এটা মৌলিক শব্দ। গাছ মৌলিক শব্দ, পাখি মৌলিক শব্দ, ফুল মৌলিক শব্দ, হাত মৌলিক শব্দ। কিন্তু আমি যদি বলি হাতল, আমি যদি বলি হাতল, তখন আর মৌলিক শব্দ হবে না, কেন? হাত যোগ ল, হাত যোগ কি ল, ল হচ্ছে কি প্রত্যয়। গোলাপ, গোলাপ মৌলিক শব্দ, কিন্তু আমি যদি গোলাপি বলি, গোলাপি আর মৌলিক শব্দ হবে না। তাহলে মৌলিক শব্দগুলি হচ্ছে ভাষার মূল উপকরণ। কারণ কি? কারণ এগুলোর সাথেই হচ্ছে তোমার উপসর্গ প্রত্যয় সমাস যুক্ত হয়ে নতুন নতুন শব্দ কি হয়, নতুন নতুন শব্দ গঠিত হয়। মৌলিক শব্দগুলি হচ্ছে কি ভাষার মূল উপকরণ। তাহলে প্রশ্ন আসতে পারবে কোনগুলো ভাষার মূল উপকরণ? মৌলিক শব্দ, যৌগিক শব্দ, সাধিত শব্দ, যে কোনো ভাবে আসতে পারে। তাহলে কি হবে, মৌলিক শব্দ ভাষার মূল উপকরণ। তাহলে সাধিত শব্দ কি, একটু পরে হচ্ছে প্রশ্ন করব তোমাদের, সবাই মনোযোগ দাও, একদম নাম ধরে ধরে প্রশ্ন করব। তাহলে সাধিত শব্দ কি? মৌলিক শব্দ যদি আর ভাঙা না যায়, সাধিত শব্দ কি করতে পারবো, ভাঙতে পারবো, রাইট? উল্টো হবে। তাহলে যেসব শব্দকে বিশ্লেষণ করলে অর্থ সঙ্গতিপূর্ণ ভিন্ন একটি শব্দ পাওয়া যায়, তাদেরকে কি বলবো, সাধিত শব্দ বলবো। মূলত মৌলিক শব্দ থেকে বিভিন্ন ব্যাকরণ সিদ্ধ প্রক্রিয়ায় সাধিত শব্দ গঠিত হয়। তাহলে আমি যে তোমাদেরকে বলেছিলাম প্রহার, পরিহার, দেখো তো এগুলো সাধিত শব্দ কিনা? অবশ্যই সাধিত শব্দ। কেন? কারণ এগুলো কিসের মাধ্যমে গঠিত হয়েছে, উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে। তাহলে মৌলিক শব্দ সমাসবদ্ধ হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গযুক্ত হয়ে কি হয়, সাধিত শব্দ গঠিত হয়। যেমন দেখো হাতল, তাহলে হাতের সাথে কি যুক্ত হয়েছে, ল প্রত্যয়, হাতল সাধিত শব্দ। নীল আকাশ, নীল যে আকাশ, সমাসের মাধ্যমে। চাঁদ মুখ, মুখ কিসের মতো, চাঁদের মতো, সমাসের মাধ্যমে। বিহার, তাহলে বি যোগ হার, তাহলে কিসের মাধ্যমে, উপসর্গের মাধ্যমে। পরিচালক, পরি যোগ চালক, তাহলে কিসের মাধ্যমে, উপসর্গের মাধ্যমে। গড়মিল, গড়ের সাথে কি, গড় যোগ মিল, তাহলে কিসের মাধ্যমে, উপসর্গের মাধ্যমে। সম্পাদক, ইয়, ইয় যুক্ত হয়েছে মানে প্রত্যয়ের মাধ্যমে। আবার শব্দের দ্বিত্ব করে সাধিত হয়, যেমন ফিস ফিস, ধুমাধুম, জ্বর জ্বর, এগুলো কি, এগুলো হচ্ছে শব্দের দ্বিত্ব, সাধিত শব্দ। বুঝতে পেরেছো বিষয়টা? এখন আসো অর্থমূলক শ্রেণী বিভাগ। অর্থমূলক শ্রেণী বিভাগের আগে আমি একটু কমেন্টটা অন করি, কার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে। বলো, ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবার? এখানে কোনো প্রশ্ন আছে? তাহলে আমাকে বলো তো। সুনাম, সুনাম এটা কি ধরনের শব্দ?
বলো, মৌলিক না সাধিত? সন্ধি প্রধান উপায় তো বলি নাই, আমি বলছি অপ্রধান উপায়। কারণ সন্ধি দিয়ে নতুন কোনো শব্দ গঠিত হয় না, সন্ধি দিয়ে জাস্ট শব্দটা ছোট হয়। সন্ধি দিয়ে কি হয়, শব্দটা ছোট হয়, নতুন শব্দ গঠিত হয় না। সুনাম হচ্ছে সাধিত। কি প্রকারে, কিভাবে গঠিত হয়েছে? অনেক সময় প্রশ্ন আসে, শোনো প্রশ্ন নানাভাবে আসে, যেমন ধরো কিছু প্রশ্ন আসে এরকম, সেই প্রশ্নগুলো কখন পারবা বলি, ধরো আমরা যখন উপসর্গ প্রত্যয় সমাস সবকিছু পড়া হয়ে যাবে তখন পারবা। কিছু প্রশ্ন এভাবে আসে, নিচের কোনটি উপসর্গ দ্বারা গঠিত শব্দ, নিচের কোনটি প্রত্যয় দ্বারা গঠিত শব্দ, নিচের কোনটি সমাস দ্বারা গঠিত শব্দ, এরকম মাঝে মধ্যে প্রশ্ন থাকে। কখন পারবা? যখন তুমি, তোমার সব পড়া হয়ে যায়, তাহলে সুযোগ নাম, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে তোমার প্রত্যয় দ্বারা গঠিত শব্দ। তাহলে এটা কি মৌলিক না সাধিত? সাধিত শব্দ। কতগুলো না, এটা কোনো নির্দিষ্ট না, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। প্রকৃতি নতুন শব্দ গঠন করতে পারে কিনা? প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হবে, প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতে পারবে, প্রত্যয় ছাড়া নতুন শব্দ গঠিত হতে পারবে না। এই যে গোলাপ বললাম না, যা হাত, হাত, হাত নিজেই একটা কি, হাত নিজেই একটা প্রকৃতি। কখন? হাতের সাথে যদি আমি ল যুক্ত করে দিই, এটা যেহেতু প্রত্যয়, তাহলে হাত নিজেই একটা কি, প্রকৃতি। এগুলো হচ্ছে প্রকৃতি প্রত্যয়, যখন পড়বা তখন ক্লিয়ার হয়ে যাবে। উপসের ব্যাপারটা আরেকবার বলো বলতে। উপস মানে কি? উপস মানে হচ্ছে উপসর্গ প্রত্যয় দন্তস্ব দিয়ে হচ্ছে সমাস, মনে রাখার জন্য। মানে উপসর্গ প্রত্যয় আর সমাস দিয়ে আমাদের কি হয়, নতুন নতুন শব্দ গঠিত হয়, শব্দ গঠনের প্রধান প্রক্রিয়া। হ্যাঁ, সুনাম উপসর্গ যোগে। প্রত্যয় কিভাবে চিনবা? ক্লাস করার পর চিনবা। প্রত্যয় উপসর্গ চেনার উপায় হচ্ছে ক্লাস করা। প্রত্যয় উপসর্গ যখন ক্লাস করবা তখন চিনবা। সুনাম হচ্ছে উপসর্গ দ্বারা, এই সু হচ্ছে উপসর্গ। মৌলিক আর সাধিতর বেসিক পার্থক্য হচ্ছে, মৌলিক যেটা সেটাকে তুমি বিশ্লেষণ করতে পারবা না, ভাঙতে পারবা না, কিন্তু যেটা সাধিত সেটাকে তুমি বিশ্লেষণ করতে পারবা। আমি প্রত্যেক বলছি, ভুলে বলে ফেলছি, তাহলে খেয়াল করি নাই, মানে কথা বলতেছি তো কথার ঠেলাই বলে ফেলছি। এক মৌলিক শব্দ কেন? শোনো, এক বলো তো মৌলিক হবে না? হবে না, মৌলিক শব্দ। কিন্তু আমি যদি বলি একটি, তখন কি হবে? তখন আর মৌলিক শব্দ হচ্ছে না। ওকে, প্রত্যয় যোগে বোধ খেয়াল করি নাই, ভুলে বলে ফেলছি। আর উপসর্গ যোগে তো তোমরাই দেখতেছো বোকা, উপসর্গ যোগে তোমরা দেখতেছো না? এই যে রবিউল ফারাজি, তুমি আগে আছো, তুমি সবগুলো জানো, সব মুখস্থ। প্রপর অপসম নিয়বন নির্দুর্বি অধিশি উৎপরি, তাই না? আপনি আরো কিছু প্রশ্ন করতে পারেন, অবশ্যই আরো কিছু প্রশ্ন করতে পারি। যেমন ধরো আমি বলি, উম উপকূল, কি মনে হয় উপকূল শব্দটা কি? উপকূল কেমন শব্দ বলো? অবশ্যই সাধিত শব্দ উপকূল, অবশ্যই সাধিত শব্দ। কেন? কারণ হচ্ছে এটা কি দিয়ে গঠিত হয়েছে? উপ দিয়ে গঠিত হয়েছে, রাইট? মা, বলো কি ধরনের শব্দ? মা মৌলিক শব্দ, মা হচ্ছে মৌলিক শব্দ। বই কি ধরনের শব্দ? মৌলিক শব্দ, বই হচ্ছে মৌলিক শব্দ। নাক, কান, নাক, কান, তিল, এগুলো কি ধরনের শব্দ? মৌলিক শব্দ, এগুলো হচ্ছে মৌলিক শব্দ, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। আমি বললাম চলন্ত, বলো ডুবন্ত কি ধরনের শব্দ? ডুবন্ত কি ধরনের শব্দ বলো? ডুবন্ত। যাদের অনেক বেশি প্রশ্ন, মনে হচ্ছে বুঝতে পারছো না, ক্লাস শেষে আমি অনেকক্ষণ থাকবো, তোমাদের একদম একটা একটা করে প্রশ্নের উত্তর দিব, নো টেনশন। যাদের মনে হচ্ছে আল্লাহ ম্যাডাম এগুলো কি পড়ায় ফেলতেছে, কিচ্ছু বুঝি না, হ্যাঁ, মৌলিক শব্দে কোনো উপসর্গ প্রত্যয় এগুলো যোগ থাকবে না। এই তো অনন্যা, অনু বুঝে গেছো। আর যখনই যোগ হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে? মৌলিক শব্দের সাথে যখন উপসর্গ প্রত্যয় এগুলো যুক্ত হবে তখন সেটা কি হয়ে যাবে? সাধিত শব্দ হয়ে যাবে। যেমন ডুবন্ত, ডুব যোগ অন্ত, অন্ত হচ্ছে প্রত্যয়, তাহলে এটা কি শব্দ? প্রত্যয় সাধিত শব্দ, তাহলে এটা হচ্ছে সাধিত শব্দ। ক্লিয়ার? তাহলে বলো প্রশাসন, প্রশাসন কি শব্দ? সাধিত শব্দ। এই যে প্রপর অপসম, এগুলো কি? এগুলো হচ্ছে উপসর্গ, তাহলে উপসর্গ যুক্ত হয়েছে। আশা করি ক্লিয়ার। ওকে, এখন আমরা শুরু করে দিই। আহ তোদের চ্যাট অফ করে দিই, হ্যাঁ, না হলে তোমরা বেশি ঝামেলা করবা। তোমাদের বাক স্বাধীনতা আমি কেড়ে নিয়েছি, খুবই দুঃখিত, তোমাদের উপকারের জন্যই। তোমরা তো বুঝো না, নার্সারির বাচ্চাদের মতো করো। ওকে, দেখো আমরা সাধিত শব্দ আমাদের শেষ, আমরা কোথায় চলে গেলাম?
অর্থমূলক শ্রেণী বিভাগে, তাহলে আমাদের গদু শেষ, গদু এটা শেষ, মানে গঠনমূলক দুই প্রকার, কি কি? মৌলিক, সাধিত, এটা শেষ। মৌলিক হচ্ছে যেগুলো ভাঙতে পারবো না, সাধিত হচ্ছে যেগুলো ভাঙতে পারবো। কিভাবে ভাঙতে পারবো? ওই যে উপসর্গ, প্রত্যয়, হ্যাঁ, সমাস, এদের মাধ্যমে আমরা বিশ্লেষণ করতে পারবো, সেগুলো সাধিত। পদ পরিবর্তনটা থাকো, ক্লাসে থাকো, লাস্টে বুঝাই দিব, লাস্টে বুঝাই দিব। অর্থমূলক শ্রেণী বিভাগ, কারণ হচ্ছে একদম আমি সবাইকে বলি, ধরো তুমি একজন বা দুইজন একটা বিষয় বুঝে নাই, বাকি 400 জন, 350 জন সেই বিষয়টা খুব ভালোভাবে বুঝে গিয়েছে। আমি যদি ওই একজন দুইজনের জন্য এটা বারবার বলি, বাকিরা একটু বিরক্ত হবে। এজন্য যারা একটু বুঝো নাই তারা ক্লাসের শেষে থাকবা, আমি একদম ক্লিয়ার করে দিব। অর্থমূলক শ্রেণী বিভাগ, তাহলে অর্থমূলক শ্রেণী বিভাগ আমরা কিভাবে মনে রাখবো? অতি। অতি কি? অর্থমূলক কত প্রকার? 3 প্রকার। এই যে অর্থমূলক 3 প্রকার কি কি, সেটা পরে, আগে আমরা একটা বিষয় জানি। শুনো, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যুৎপত্তিগত, মানে উৎপত্তিগত অর্থ, মানে একটা শব্দ এই যে তৈরি হয়েছে, আসছে, এটা থেকে আসছে, তার রুট কোথায়। ধরো আমি আমি যদি বলি তোমার উৎপত্তি কোথায়, তোমার বাবা মায়ের থেকে, হ্যাঁ, তাহলে তোমার বাবা মা কে? ঠিক তেমনি কোন একটা শব্দ, সেটা থেকে আসছে, এটা হচ্ছে তার উৎপত্তি। কিরকম বুঝাই দেই, ধরো শব্দটা হস্তি, শব্দটা হস্তি, হস্তি মানে কি বলতো? হাতি। হস্তি মানে হচ্ছে হাতি, হাতি একটা পাখি, প্রাণী, হাতি একটা প্রাণী। কারণ এই যে হস্তি, হস্তি শব্দটা কোত্থেকে আসছে, তার ব্যুৎপত্তি কি, তার উৎপত্তি কি? তোমাদের উৎপত্তি, আমাদের উৎপত্তি, আমাদের বাবা মা। তাহলে হস্তি শব্দের উৎপত্তি কি? হস্তি শব্দটা আসছে হস্ত থেকে। হস্তি শব্দটা কোত্থেকে আসছে? হস্ত থেকে। হস্ত মানে কি? হাত। হস্ত মানে হাত, এদিকে হস্তি মানে হচ্ছে হাতি। মানে হস্ত মানে হাত, তাহলে হস্তি হওয়ার কথা ছিল যার হাত আছে। ধরো তুমি আমিও হস্তি হওয়ার কথা ছিল, যে আমাদের হাত আছে। কিন্তু হস্তি মানে বুঝে কি, একটা প্রাণী, আর হস্ত মানে বুঝে হাত। তাহলে উৎপত্তিগত অর্থের সাথে এই যে হস্তর সাথে হস্তির কোনো কি নাই, মিল নাই। হস্তির কোনো কি নাই, মিল নাই। তবে আমাদের অনেককে হস্তি বলে, কখন একটু মোটা তাজা বলে অনেকে বলে হস্তি একটা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের উৎপত্তির সাথে মিল নাই। আবার অনেক ক্ষেত্রে কি থাকে, মিল থাকে। অনেক ক্ষেত্রে কি থাকে, মিল থাকে। তাহলে কখন মিল আছে, কখন মিল নাই, এগুলো আমাদের একটু জানতে হবে। এগুলো আমাদের কি করতে হবে? জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, যেমন আমি বললাম জ্যাঠামি, এ বেটা যা, জ্যাঠামি করিস না, এ বেটা যা, জ্যাঠামি করিস না। এই যে জ্যাঠা, জ্যাঠাকে, জ্যাঠা মানে বাপের বড় ভাই, বাপের বড় ভাই। কিন্তু আমি যে একটা বাচ্চা ছেলেরে বললাম এ বেটা জ্যাঠামি করিস না, হ্যাঁ, তার মানে আমি কি বললাম এই বাপের বড় ভাই করিস না? এটা তো না, আমি তাকে বলেছি তুই পাকনামি করিস না। তুই কি করিস না, তুই পাকনামি করিস না, ফাজলামো করিস না। এই যে পাকনামি করিস না, এটাকে বললাম জ্যাঠামি করিস না, রাইট? তাহলে দেখো তো এই পাকনামি শব্দটার সাথে এই যে জ্যাঠামি, জ্যাঠামি, জ্যাঠা থেকে সেটার মিল আছে? মিল নাই, সেটার মিল নাই। মিল আছে কি না? নাই। কিন্তু ধরো গায়ক, গায়ক মানে কি, যে গান করে, তাহলে যে গান করে তাকে আমরা কি বলি? গায়ক। তাহলে এটা কি আছে? এটা মিল আছে, এটা কি আছে? এটার মিল আছে, রাইট? তাহলে উৎপত্তিগত অর্থ কি, এটা থেকে আসছে সেটা। ব্যবহারিক অর্থ কি, আমরা যেই অর্থে ব্যবহার করি। যেমন হস্ত, হস্ত হচ্ছে এটা তার উৎপত্তিগত অর্থ। আর কোন অর্থে ব্যবহার করি? হস্তি মানে প্রাণী অর্থে, সেটা হচ্ছে ব্যবহারিক অর্থ। এখন আসো আমরা একটু দেখি, যেমন গোলাপি, গোলাপি শব্দটা কোথেকে আসছে? গোলাপ থেকে, মানে যেটা গোলাপ রঙের সেটাকে আমরা কি বলি? গোলাপি, রাইট? তাহলে এটা কি আছে? এটা উৎপত্তির সাথে মিল আছে, এটা উৎপত্তির সাথে মিল আছে। আমার গবেষণা, গবেষণা শব্দটা কোথেকে আসছে? গরু থেকে। গো, গো মানে হচ্ছে গরু, গো মানে হচ্ছে কি, গরু, গোবর, গোমূত্র। অনেকে মনে করে যে ম্যাডাম গরু বানান কিভাবে, গরু বানান ওকার, ঠিক আছে, গরু, গোবর, গোমূত্র, দেখো সব গো। তাহলে গোযোগ এসো না, গবেষণা কি হয়? গোযোগ এসো না। গবেষণা কিভাবে তৈরি হয়েছে? গো যোগ এসো না। গো মানে কি? গরু। এসো না মানে হচ্ছে খোঁজা। তাহলে তাহলে গবেষণা মানে কি? গরু খোঁজা। কোরবানির দিন তোমাদের গরু হারিয়ে গেছে, তোমার আম্মা কি তোমাকে বলবে এই যা গবেষণা করে আই? তোমার আম্মা কি এটা বলবে, গবেষণা করে আই? বলবে না, বলবে গরু খুঁজে নিয়ে আই। তাহলে গবেষণা কি, মানে অনেক বেশি
রিসার্চ করা, গবেষণা, অনেক বেশি পর্যালোচনা করা কোনো একটা বিষয় নিয়ে, সেটাই হচ্ছে গবেষণা। আর হস্তি থেকে আসছে, হস্ত থেকে। তাহলে গবেষণা কি নাই? মিল নাই। হস্তি থেকে আসছে, হস্ত থেকে, তাহলে মিল আছে কিনা? এটাও মিল নাই। আবার আসো পাখি, ধরো পাখি, এটা হচ্ছে পক্ষী। পক্ষী, পক্ষী মানে কি? যেটা হচ্ছে পক্ষ আছে, পক্ষ, পক্ষ যোগ ইন, যেটা হচ্ছে পক্ষ আছে, পক্ষ মানে হচ্ছে ডানা। তাহলে পক্ষী শব্দটা কোত্থেকে আছে? যার পক্ষ আছে, যার ডানা আছে, যার কি আছে? ডানা আছে। পক্ষী মানে হচ্ছে যার ডানা আছে। তাহলে এটা মিল আছে কিনা বলো তো? মিল আছে। পক্ষী শব্দটা পক্ষর সাথে, পক্ষ থেকে আসছে, তাহলে পক্ষী মিল আছে কিনা? অবশ্যই মিল আছে। কেন? পক্ষীর কি আছে? ডানা আছে, মানে পক্ষ আছে, রাইট? তাহলে যেসব শব্দের ব্যুৎপত্তিগত বা উৎপত্তি, যেটা তোমাদের ভালো লাগে, যেসব শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই, তাদেরকে যৌগিক শব্দ বলবো। এই যে এতক্ষণ আলোচনা করলাম, কেন করলাম? উৎপত্তি, ব্যবহারিক অর্থ কেন আলোচনা করলাম? তাহলে যেগুলো হচ্ছে মিল আছে, উৎপত্তির সাথে ব্যবহারিক অর্থের মিল আছে, সেগুলোকে আমরা কি বলবো? এগুলো কি আছে? মিল আছে, মিল আছে, মিল আছে। তাহলে সেগুলোকে আমরা বলবো যৌগিক শব্দ। আর যেগুলো মিল নাই, সেগুলোকে তাহলে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো রূঢ় বা রূঢ়ি শব্দ। যেগুলো মিল আছে সেগুলোকে যৌগিক শব্দ বলবো, যেগুলো মিল নাই সেগুলোকে কি বলবো? রূঢ়ি বা রূঢ়ি শব্দ বলবো। তাহলে আমরা একটু দেখি কিছু যৌগিক শব্দ, আমরা একটু বিশ্লেষণ করছি, সবাই একটু খুব মনোযোগ দাও। যদি প্রশ্ন আসে এই স্লাইডে, মানে এখানে যতগুলো প্রশ্ন আছে আজকের স্লাইডে, এগুলো থেকে কমন আসবে শিওর। গায়ক, গায়ক শব্দটা কোত্থেকে আসছে? গই থেকে। গই মানে হচ্ছে গান করা, এটা তৎসম শব্দ, সংস্কৃত শব্দ, এজন্য আমরা বুঝতে পারছি না। তাহলে গই মানে হচ্ছে গৈযোগ নক, মানে যে গান করে। তাহলে গায়ক তো আমরা যে গান করে তাকেই বলি, নাকি যে নাচে তাকে বলি বলো তো? যে গান করে তাকে আমরা গান গায়ক বলি। তাহলে এটার কি মিল আছে? মিল আছে। তাহলে এটা কি শব্দ? উৎপত্তির সাথে, এই যে গই, গই মানে গান করা, তাহলে উৎপত্তির সাথে ব্যবহারিক অর্থের কি আছে? মিল আছে। তাহলে এটা যৌগিক শব্দ। তো গায়ক যদি যৌগিক শব্দ হয়, ধরো আমি বললাম পাঠক, পাঠক কি শব্দ হবে বলো তো? অবশ্যই যৌগিক হবে। কেন? যে পাঠ করে তাকে আমরা পাঠক বলি। তাহলে আমরা বলি না নর্তক, নর্তকী? তাহলে সে কি করে? নৃত্য করে, মানে নাচে। তাহলে সেটা কি হবে? যৌগিক শব্দ হবে, রাইট? তাহলে যেটা ব্যবহারিক অর্থ আর উৎপত্তি অর্থ মিল, সেটা হচ্ছে যৌগিক শব্দ। বাবুয়ানা, বাবুয়ানা মানে কে? কি যে মানে বাবুর মতো করে চলে, বাবুর ভাব নিয়ে চলে, তাকে কি বলে? বাবুয়ানা। তাহলে মিল আছে। দহিত্র, শোনো, দহিত্র শব্দটা আসছে দুহিতা থেকে। এই দুহিতা মানে হচ্ছে মেয়ে, দুহিতা মানে হচ্ছে মেয়ে। তাহলে দহিত্রকে শব্দটা আসছে দুহিতা থেকে। কোত্থেকে আসছে এটা জানবা? দুহিতা থেকে আসছে। দুহিতা যোগ শোনা মানে হচ্ছে, দহিত্র মানে হচ্ছে কন্যার, এই যে কন্যার কি পুত্র বা নাতি। তাহলে দুহিতা থেকে যেহেতু আসছে, এটা কি আছে? মিল আছে, এটার মিল আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, তাহলে এটা যৌগিক শব্দ। এখন আমি একটা জিনিস বলি, দুহিতা, দুহিতা, এই শব্দটা কোত্থেকে আসছে? দুহ, দুহ থেকে, এই যে গরুর দুধ দহন করা, হ্যাঁ। তাহলে দুহিতা শব্দটা আসছে কোত্থেকে? দহন থেকে, দোহ, দুহ। তাহলে শব্দটা কি? এটা মিল নাই। যদি দুহিতা বলে তখন কিন্তু এটা যৌগিক হবে না, তখন কি হবে? তখন রূঢ়ি হয়ে যাবে। কিন্তু দহিত্র বললে, দহিত্র আসছে কোত্থেকে? দুহিতা থেকে, তাহলে এটা কি? এটা হচ্ছে যৌগিক, এটা মিল আছে। মধুর, যেটা মধুর সেটারই তো মধুর বলি, নাকি যেটা তেতো সেটারই মধু বলি? তাহলে এটাও কি আছে? মিল আছে, এটাও যৌগিক শব্দ। মিতালি, মানে যার সাথে বন্ধুর মতো ভাব আছে, যার সাথে মিতা আছে, তাহলে যে আমার মিতা, তাকে আমরা কি বলি? তার সাথে ভাব আছে, তাকে বলি মিতালি। তাহলে বন্ধুর মতো ভাব, তাহলে এটাও ঠিক আছে, এটা আসছিল, হ্যাঁ। দাতা, দাতা আসছে দা থেকে, দা মানে হচ্ছে দেয়া, সংস্কৃত শব্দ, হ্যাঁ, দাতা। তাহলে দা আসছে দেয়া থেকে, তাহলে যে দেয় তাকে আমরা দাতা বলি। তাহলে এটাও কি আছে? মিল আছে। অন্ডজ, শোনো সবসময় মনে রাখবা, জ মানে হচ্ছে জন্ম। যদি এরকম শব্দের শেষে জ দেখো, ধরে নিবে এটা জন্ম। কিরকম? ধরো অন্ডজ, অন্ড মানে কি? অন্ড মানে হচ্ছে ডিম, মানে ডিম থেকে জন্ম। তাহলে অন্ডজ মানে কি? পাখি, হ্যাঁ। তাহলে অন্ডজ, তাহলে অন্ড থেকে যেটা জন্ম, তাহলে কি আছে? তাকে অন্ডজ বলি। তাহলে কি হবে? এটা মিল আছে, এটাও কি হবে? যৌগিক শব্দ। জ মানে কেন অন্ডজ? জ মানে কেন জন্ম? ধরো পঙ্কজ, তাহলে কি? পঙ্কে জন্ম। অগ্রজ, অগ্রে জন্ম। সরোজ মানে সরোবরে জন্ম, তাহলে জ মানে জন্ম, এটা মনে রাখবা, হ্যাঁ।
আরো কিছু শব্দ, কর্তব্য, কর্তব্য মানে ক্রি, ক্রি থেকে আসছে, ক্রি মানে হচ্ছে করা, তাহলে এটা মিল আছে। কর্তব্য ব্যবহারিক শব্দ আর ব্যুৎপত্তিগত অর্থের কি আছে, মিল আছে, যে কোনো সময় মনে রাখবা। ক্রি মানে হচ্ছে করা, এটা সংস্কৃত শব্দ, ক্রি হচ্ছে করা। চিকা মারা, এটার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে তোমার কি বলে এটা, আরে ভাষা আন্দোলন সহ অন্যান্য বিভিন্ন আন্দোলনে তোমার যখন ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা, তাদেরকে পাকিস্তানি শাসকগোষ্ঠী কি করতে দিত না, তোমার মিছিল মিটিং করতে দিত না, আবার চিকা মারতে মানে হচ্ছে দেয়ালে লিখতে দিত না, তখন তারা কি করতো, চিকা মারার নাম দিয়ে দেয়ালে লিখতো। এই সেই থেকে হচ্ছে এই চিকা মারা শব্দটার উৎপত্তি। আবার তোমরা যদি অভিধান দেখো, সেখানে দেখবা চিকা মানে হচ্ছে ডেরা, ডেরা চিহ্ন। হ্যাঁ, তো এই চিকা মারা হচ্ছে তাও কি তোমার যৌগিক শব্দ, মানে দেয়ালের লিখন। পক্ষী, যেটা পক্ষ আছে। গমন, গমন শব্দ মানে গম, গম মানে হচ্ছে যাওয়া, তাহলে গমন থেকে আসছে, গম থেকে আসছে। পিতৃহীন, যার পিতা নাই তাকে নিশ্চয় আমরা মাতৃহীন বলি না, যার পিতা নাই তাকে আমরা কি বলি, পিতৃহীন, তাহলে এটাও ঠিক আছে। গোলাপ শব্দটা গোলাপি আসছে, গোলাপ থেকে আসছে। পাগলামি, পাগল যোগ আমি, তাহলে যে পাগল, পাগলের সাথে আমি, তাহলে এটা কি আছে, মিল আছে। এগুলো হচ্ছে যৌগিক শব্দ। তাহলে আমি একটু তোমাদের প্রশ্ন করি। এই একটা ঝামেলা, কতবার চ্যাট অন করতে হয় বলো। নিচের কোনটি মৌলিক শব্দ, নিচের কোনটি মৌলিক শব্দ বলো, বলো নিচের কোনটি মৌলিক শব্দ। শুধু গোলাপ, শুধু গোলাপ, বই নেই, কলম নেই, তাহলে তিনটাই হচ্ছে মৌলিক শব্দ, তিনটাই হচ্ছে মৌলিক শব্দ। যারা শুধু বই বলছো, যারা শুধু গোলাপ বলছো, তারা একটু প্রশ্ন ভালো করে দেখবে। এটা কেন দিছি আমি, পরীক্ষার হলে অনেকে প্রশ্ন ভালো করে দেখে না, অনেক সময় দেখা থাকে এখানে লেখা থাকবে কি, উপরে সব কয়টি, উপরে সব কয়টি, এটা লেখা থাকবে। তো একজনে কি করবে, দেখে ও মাই গড বই, আমি এটা পাচ্ছি, তাড়াতাড়ি দাগায় দিবে। একটু পরে দেখবে, একটু পরে দেখবে উপরে সব কয়টি শেষ। সারা, তুমি একটা ভালো প্রশ্ন করছো, সেটা আমি বলছি, একটু পরেই বলছি, হ্যাঁ। এবার একটা কথা বলি, আইমান, আইমান প্রশ্নটা করছে, সারা প্রশ্নটা করছে, তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে, ধরো সারা, সারা, আমি যদি সারার পরিচয় বলি, সে হচ্ছে কারো মেয়ে, কারো কি, মেয়ে, কারো মেয়ে। আবার বিয়ে হয়েছে কিনা জানি না, কারো স্ত্রী, বিয়ে যদি না হয়ে থাকে কারো, বিয়ে হয়ে থাকলে স্ত্রী, আর হয়ে না থাকলে কারো গার্লফ্রেন্ড, আচ্ছা যাই হোক, নাও হতে পারে। আবার কারো বোন, আবার কারো বোন, আবার সে আমার কি, আমার স্টুডেন্ট, তাহলে তার কি আছে, বিভিন্ন রকমের সারার পরিচয় আছে, রাইট, বিভিন্ন রকমের পরিচয় আছে। আচ্ছা বলছি, আমার একটা একটা প্রশ্নের উত্তর দিই আমি। বিভিন্ন রকমের পরিচয় আছে। এখন যেই শব্দটা সাধিত শব্দ, সেটা তার কি ধরনের পরিচয়, সেটা হচ্ছে তার গঠনমূলক পরিচয়। সেটা তার কি পরিচয়, গঠনমূলক পরিচয়। বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে তার গঠনমূলক পরিচয়, যে সে কিভাবে গঠিত হয়েছে, সে কিভাবে গঠিত হয়েছে, রাইট। যেমন ধরো আমি বললাম মিতালি, মিতালি, মিতালি কি যৌগিক না মৌলিক না সাধিত, আগে সেটা বলো। মিতালি মৌলিক না সাধিত, আগে এই কথাটা আমাকে বলো। মিতালি হচ্ছে সাধিত। তাহলে সাধিত কোন ভাবে, গঠনমূলক শ্রেণী বিভাগের ক্ষেত্রে সে সাধিত, গঠনমূলকের ক্ষেত্রে সে কি সাধিত। আর যদি আমি অর্থমূলক শ্রেণী বিভাগ বলি মিতালি, তখন সে কি হবে, তখন সে হবে যৌগিক। অর্থমূলক শ্রেণী বিভাগের ক্ষেত্রে কি হবে, যৌগিক হবে। কেন, ওই যে মিতালি মানে মিতার ভাব সম্পন্ন, তার মানে ব্যুৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল আছে। বিষয়টা ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার। এই যে আমরা অর্থমূলক এতগুলো শ্রেণী বিভাগ পড়বো, সব শব্দই দেখবা যে সাধিত শব্দ। প্রশ্নটা সারা করেছিল, সারা তোমার ক্লিয়ার, আচ্ছা। আর কে যেন প্রশ্ন করছিল, আর কি কি প্রশ্ন ছিল, গায়কের বিশ্লেষণ বুঝো নাই। গায়কের বিশ্লেষণ কেন বুঝো নাই বলি, আমি তোমাদের এখনো প্রত্যয়ের ক্লাস নিই নেই, প্রত্যয়ের ক্লাস নিলে তখন বিশ্লেষণটা বুঝবা। গায়ক হচ্ছে গই থেকে আসছে, গই মানে হচ্ছে গান করা, গই মানে হচ্ছে কি গান, গান থেকে আসছে গই। তাহলে যে গায়ক তাকে আমরা কি বলি, তাকে আমরা গায়কই বলি, যে গান করে, তাই না। চিকা মারাটা হচ্ছে, চিকা মারাটা মুখস্থ করে ফেলবা, এটা হচ্ছে কি শব্দ, যৌগিক শব্দ। এটাকে তোমার, আমি তো মূল কাহিনী মানে কোত্থেকে আসছে সেটা তোমাকে বললাম। তারা হচ্ছে তোমার দেয়ালে দেয়ালে ব্রাশ দিয়ে যখন দেয়ালে লিখতো,
তখন তাদেরকে জিজ্ঞেস করতে তোমরা কি করছো, তখন যেহেতু একতলা একতলা ভবন ছিল এবং অনেক চিকার উৎপাত ছিল, তখন তাদেরকে বলতো, মানে পাকিস্তানি শাসক যারা ছিল তাদেরকে বলতো আমরা চিকা মারছি। ওই চিকা মারছি থেকে এই শব্দটার উৎপত্তি। কিন্তু চিকা শব্দটা আমি একটু আগেই বললাম ডেরা চিহ্ন, ডেরা চিহ্ন। তাহলে যেহেতু চিহ্ন শব্দটাও আছে, তোমরা অভিধান খুলে দেখতে পারো, তাহলে এই যে চিকা মারা, তাহলে কি আছে, এটা তোমার ডেরা চিহ্ন দিচ্ছে বা চিহ্ন দিচ্ছে, কোন একটা কিছু লিখছে, সেখান থেকেও হতে পারে এটা হচ্ছে তোমার যৌগিক শব্দ। ওকে। অক বা নক এটা হচ্ছে প্রত্যয়, এই যে নক এটা হচ্ছে প্রত্যয়। প্রত্যয়, এটা প্রত্যয় ক্লাস করলে তারপর বুঝবা। চিকা মানে হচ্ছে ইঁদুর, বড় সাইজের ইঁদুর। অপশনে দুইটা কখনোই থাকবে না। আর কি প্রশ্ন? এইভাবে থাকবে না, নো টেনশন, চিন্তা নাই। আমি তোমাদের কিভাবে প্রশ্ন আসছে একটু পরেই দেখাবো, যারা বলছো যে দুটোই থাকবে কিনা। সবসময় তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে যেগুলো কনফিউজিং সেগুলো সবসময় বাদ দিবা, এখানে কনফিউজিং এর কিচ্ছু নাই। ঠিক আছে? ওকে, আমি আবারও চ্যাট অফ করে দিচ্ছি। আচ্ছা, আরো প্রশ্ন আছে মনে হয়। না, প্রশ্ন আর নাই। একটু মনে রাখার সহজ উপায়, যারা এতক্ষণ কিচ্ছু বুঝো নাই, ম্যাডাম এগুলো কি বকবক করছে, তারা একটু খেয়াল করো। মধুর গায়ক কর্তব্য না করে, কারণ গায়কদের অনেক কি থাকে, অনেক কাজ থাকে, স্টেজ পারফরমেন্স থাকে, অনেক জায়গায় গান গাইতে যায়। তাহলে মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে, দেখবা গায়করা অনেক কি বাবুয়ানার ভাব সাব নিয়ে থাকে। হ্যাঁ, রাধুনী দহিত্রকে নিয়ে চিকা মারাতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে কি করছে, পাগলামি করছে। গল্পটা তো বললাম, আফরিন সুলতানা। তাহলে দেখা যাচ্ছে মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দহিত্রকে নিয়ে চিকা মারাতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। এটা কাদের জন্য টিএম করতে হবে বলো, কাদের জন্য বলো? টিএম কারা করবা বলো? টিএম মানে কি? টিএম মানে হচ্ছে ঠাডা মুখস্থ। এটা ঠাডা মুখস্থ কে কে করতে চাও বলো? ইয়েস লিখো, যারা ঠাডা মুখস্থ করতে চাও তারা ইয়েস লিখো। তার মানে তোমরা কিচ্ছু বুঝো নাই। তার মানে যারা ইয়েস লিখছে তারা হচ্ছে কিচ্ছু বোঝে নাই। তুমি যদি মূল বিষয়টা জানো, মূল বিষয়টা বুঝতে পারো, তাহলে কি তোমার ঠাডা মুখস্থ করতে হবে? সব লেকচার শিটে আছে, নোট করে কোনো সময় নষ্ট করবে না, বরং বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করবা। হ্যাঁ, এর থেকে বোঝা সহজ। ধরো কর্তব্য, কর্তব্য মানে কৃতজ্ঞ মানে কিছু করা, তাহলে কর্তব্য, তাহলে কি এটা হচ্ছে তোমার যৌগিক শব্দ। সেটাই। আর টেকনিক কেন লাগবে? তারপরেও টেকনিক কেউ যদি চাও মুখস্থ করতে পারো, দ্রুত দাগে দিতে পারবা। এবার তোমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে, অপেক্ষা করো। বাঙালিকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না কোনো কিছুতে, তাহলে সেটা কি হয়ে যাবে, অসুন্দর হয়ে যাবে। না, তোমাদেরকে বলি নাই, অন্যদের কথা। হাই হাই, আরো কিছু প্রশ্ন ছিল। এটা তো খেয়াল করি নাই। আচ্ছা, দেখি তো আরো আছে কিনা। না, একটা প্রশ্ন, এটা পরে নিব তাহলে। রুড়ো বা রুড়ি শব্দ। আচ্ছা, রুড়ো বা রুড়ি শব্দ তাহলে কি? ধরো আমরা কি বললাম এতক্ষণ, মৌলিক সাধিত তো পড়েছি, গঠনমূলক শ্রেণীবিভাগ, এরপর যৌগিক শব্দ। রুড়ো বা রুড়ি শব্দের ক্ষেত্রে কি থাকবে? মিল থাকবে না, মিল থাকবে না। আমরা আবার একটু মনে রাখি, এবং সেগুলো কিসের মাধ্যমে গঠিত হবে? প্রত্যয় এবং উপসর্গের মাধ্যমে গঠিত হবে। সাধিত শব্দ তো অবশ্যই। হ্যাঁ, রুড়ো বা রুড়ি শব্দ যেগুলো, অবশ্যই কি, অবশ্যই সাধিত শব্দ। হ্যাঁ, কারণ সেগুলো কি প্রত্যয় বা উপসর্গের মাধ্যমে গঠিত। তার মানে একটা শব্দ সাধিতও হতে পারে, আবার কি রুড়ো বা রুড়িও কি হতে পারে। হ্যাঁ, এখন আসি। প্রথমে দেখো একটা শব্দ, আহ আচ্ছা, আরেকটা স্লাইড কি ছিল না। প্রথমে একটা, আমরা যাদেরকে দেখছি এরা কে? এরা হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবি মানে কি? পাঞ্জাবের অধিবাসী। কিন্তু আমি যদি তোমাকে বলি একটা পাঞ্জাবি নিয়ে আসো তো, আফরিনা যাও একটা পাঞ্জাবি নিয়ে আসো, তুমি কি পাঞ্জাব চলে যাবা ভিসা টিসা করে? নিশ্চয়ই পাঞ্জাব যাবে না। তুমি একটা কি, একটা দোকান থেকে একটা পাঞ্জাবি নিয়ে আসবে, বাসায় থাকলে সেটা নিয়ে আসবা, রাইট? তার মানে এটার উৎপত্তিগত অর্থ কি? পাঞ্জাবের অধিবাসী। কিন্তু ব্যবহারিক অর্থ কি? একটা পোশাক। তাহলে উৎপত্তির সাথে ব্যবহারিক অর্থের মিল নাই, তাহলে এটা কি শব্দ? রুড়ো বা রুড়ি শব্দ। শেষ। তাহলে যেটার উৎপত্তির সাথে ব্যবহারিক অর্থের মিল থাকবে না, সেটা রুড়ো বা রুড়ি শব্দ। তাহলে ব্যবহারিক অর্থ কি? ব্যবহারিক অর্থ হচ্ছে পাঞ্জাবি, ছেলেদের প্রিয় পোশাক। আমার যদি ধরো ছেলেদের ঘুম আসতেছে, ছেলে না সবার ধরো ঘুম আসতেছে, তা আমি যদি বলি এই স্লাইডটা খেয়াল করে, এখান থেকে প্রশ্ন আসবে, সাথে সাথে সবার ঘুম ভেঙে যায়। এটা একটা। আরেকটা হচ্ছে ধরো কোনোভাবে, কোনোভাবে পড়াইতে পড়াইতে বিয়ের প্রসঙ্গ আসছে। হুম, এরপর সাথে সাথে সবাই অ্যাক্টিভ হয়ে যায়। ধরো আমি প্রশ্ন করতেছি করতেছি, প্রশ্নের কোনোভাবেই জবাব দিচ্ছে না,
কিন্তু ধরো কোনোভাবে বিয়ে শাদী প্রেম, হ্যাঁ, এই প্রসঙ্গগুলো ধরো ক্লাসে আসছে, সবাই অনবরত মানে একটা না একটা বলতে থাকবে বলতে থাকবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি দেখলাম? রুড়ো বা রুড়ি শব্দে কি থাকবে না? মিল থাকবে না উৎপত্তি এবং ব্যবহারিক অর্থের সাথে। এক কথা আমি কিন্তু অনেকবার রিপিট করছি, হ্যাঁ, এগুলো সহজ বিষয়। যেমন তোমরা কি, তোমরা স্নাতক সম্পন্ন করেছো, মানে গ্রাজুয়েট তোমরা সবাই। স্নাতক, স্নাতক মানে কি? ব্যাচেলর ডিগ্রি প্রাপ্ত ব্যক্তি। কিন্তু স্নাতক শব্দটা কোথেকে আসছে? স্নান থেকে। স্নান মানে কি? স্নান মানে হচ্ছে গোসল। স্নাতক মানে যিনি স্নানকারী। কিন্তু স্নাতক বলতে আমরা কি বুঝাই? ব্যাচেলর ডিগ্রি প্রাপ্ত ব্যক্তি। তাহলে এটার কি নাই? উৎপত্তির সাথে ব্যবহারিক অর্থের মিল নাই। তাহলে এটাও কি রূঢ়ি শব্দ? তাহলে আমরা কিছু রূঢ়ি শব্দ দেখি, যেমন লাবণ্য। লাবণ্য মানে কি? সৌন্দর্য। হ্যাঁ, আমি বললাম সে লাবণ্যে ভরপুর, মানে কি? সৌন্দর্যে ভরপুর। কিন্তু লাবণ্য আসছে কোত্থেকে? লবণ থেকে। মানে কারো যদি সৌন্দর্য বেশি থাকে, তার মধ্যে কি লবণ বেশি? না, বিষয়টা সেটা। লাবণ্য মানে হচ্ছে সৌন্দর্য। তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে তোমার, এই দেখো, এটা প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে, রাইট? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে তোমার রূঢ়ি শব্দ। গবেষণা, ওই যে প্রথমে বলেছিলাম গোযোগ এ শোনা। তাহলে এটা হচ্ছে গরু খোঁজা বোঝাচ্ছে, কিন্তু আসলে কি? আসলে হচ্ছে রিসার্চ। তাহলে এটাও উৎপত্তির সাথে ব্যবহারিক অর্থের মিল নেই। বাঁশি, সবাই মনোযোগ দাও। বাঁশি শব্দটা কোথেকে আসছে? বাঁশ। বাঁশ, হ্যাঁ। এখন এই যে বাঁশি শব্দটা বাঁশ থেকে আসছে, তো বাঁশি মানে কি বাঁশ? না, বাঁশি মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র। বাঁশি যখন বলবা তুমি নিশ্চয় বাঁশ মনে করবা না। আমি তোকে একটা বাঁশি দিলাম মানে কি বাঁশ দিলাম? না, এটা হচ্ছে, বাঁশি হচ্ছে তোমাকে একটা বাদ্যযন্ত্র, রাইট? ওকে। তৈল, শোনো, ধরো সয়াবিন, আমরা সেটারও বলি তেল। ধরো জলপাই থেকে পাইছি, সেটারও বলি তেল। ধরো সরিষার থেকে পাইছি, সেটারও বলি তেল। আসলে তেল জিনিসটা কি? বা তেল বা তৈল, তৈল হচ্ছে সংস্কৃত শব্দ, তেল হচ্ছে বাংলা শব্দ, যাই হোক। তাহলে তৈল আসলে কি? তৈল হচ্ছে আসলে যেটা আমরা তিল থেকে পাই, সেটাকে কি বলবো? তৈল বা তেল বলবো। কিন্তু আমরা সেটারে তৈল বা তেল বা তৈল না বলে আমরা কি করি? আমরা হচ্ছে সবকিছুরই তৈল বলি। যেটা সরিষার থেকে পাই সেটাও তৈল, যেটা জলপাই থেকে পাই সেটাও তৈল। সবকিছুরই আমরা কি বলি? তৈল বলি। তাহলে এটা দেখা গেল উৎপত্তির সাথে ব্যবহারিক অর্থের মিল নাই। প্রবীণ মানে হচ্ছে যিনি প্রকৃষ্ট, মানে হচ্ছে প্রকৃষ্ট, হ্যাঁ, যিনি প্রকৃষ্ট রূপে কি বাজান? বীণা বাজান। কিন্তু আমরা বলি যে প্রবীণ মানে হচ্ছে কি? বৃদ্ধ ব্যক্তি। যারা বৃদ্ধ ব্যক্তি তাদেরকে আমরা প্রবীণ বলি। তাহলে এটাও মিল নাই। হরিণ, হরিণ শব্দটা আসছে হুই থেকে। হুই মানে হৃদয়, হ্যাঁ। হরিণ মানে হৃদয় হরণকারী। তাহলে তুমি যদি আজকে তোমার মানে গার্লফ্রেন্ডকে মেসেজ দাও, তুমি হরিণ, ও তো আসলে বুঝতেই পারবে না যে কি বলছে, আসলে তো হৃদয় হরণকারী। হুম। তাহলে আমরা আরো কিছু শব্দ আমরা একটু দেখি। যেমন প্রবীণ, এটা অলরেডি বলেছি। হস্তি, হস্ত থেকে আসছে, তাহলে মিল নাই। গবেষণা, গোযোগেষণা, গরু থেকে আসছে, তাহলে মিল নাই। সন্দেশ, আচ্ছা এটা একটু ছোট্ট করে বলি সন্দেশ জিনিসটা। ধরো তোমরা ক্যাডার হইলা, আগের দিনে ধরো তুমি ক্যাডার হইছ। এখন এই সংবাদটা তুমি দিতে যাবা, তাহলে তুমি কি নিয়ে যাবা? মিষ্টি নিয়ে যাবা, রাইট? কোন একটা সংবাদ দেওয়ার সময় তুমি মিষ্টি নিয়ে যাবা। এখন মানুষের জন্য যখন সন্দেশ মানে ছিল আসলে সংবাদ, সন্দেশ মানে ছিল কি? সংবাদ। তো কেউ যখন সন্দেশ নিয়ে যেত মানে সংবাদ নিয়ে যেত, তখন সে মিষ্টি নিয়ে যেত। এখন সন্দেশ অর্থ সংবাদ না থেকে হয়ে গেল কি? মিষ্টি। হয়ে গেল কি? মিষ্টি। মানে সন্দেশ শব্দের অর্থ হচ্ছে সংবাদ, কিন্তু আমরা এটা কোন অর্থে ব্যবহার করি? মিষ্টি অর্থে। অর্থটা পাল্টে গেল। বাঁশি, অলরেডি বলেছি বাঁশ থেকে আসছে। হরিণ, হৃদয় হরণকারী। উপসর্গ, উপসর্গ মানে হচ্ছে অধ্যায়। স্বর্গ মানে অধ্যায়, উপসর্গ মানে হচ্ছে আগের অধ্যায়। কিন্তু আমরা বলি তোমার রোগে, ডাক্তাররা কি বলে? আপনার রোগের উপসর্গগুলো বলুন, হ্যাঁ, রোগের লক্ষণগুলো বলুন, রাইট? তৈল আসছে তিল থেকে, কিন্তু আমরা সবগুলোরই তৈল বলি। গবাক্ষ, শোনো, গবাক্ষ গো থেকে আসছে। গো মানে গরু, অক্ষ মানে হচ্ছে চোখ, কিন্তু গবাক্ষ মানে হচ্ছে জানালা। গবাক্ষ শব্দের অর্থ কি? জানালা। তাহলে এটা রূঢ়ি শব্দ, হ্যাঁ। স্নাতক, স্নান থেকে আসছে মানে গোসল। পাঞ্জাবি, এটা জানো, পাঞ্জাবি হচ্ছে পাঞ্জাবের অধিবাসী, আমরা পোশাক অর্থে ব্যবহার করি। জ্যাঠামি, জ্যাঠা থেকে আসছে, কিন্তু জ্যাঠামি হচ্ছে পাকনামি। লাবণ্য, লবণ থেকে আসছে, হ্যাঁ। কুশল, কুশ থেকে আসছে। কুশ মানে হচ্ছে খড়, কুশ মানে খড়, কিন্তু কুশল মানে হচ্ছে মঙ্গল বা কল্যাণ। তাহলে এগুলো সবগুলোর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন। তাহলে এগুলো কি শব্দ? রূঢ় বা রূঢ়ি শব্দ। এখন আমরা একটু মনে রাখবো। কিভাবে মনে রাখবো দেখি, একটু মনোযোগ দাও।
রুরি শব্দ মনে রাখার কিছু সহজ টেকনিক। রুরি, রুরির সাথে আমরা কাকে মনে রাখবো? বুড়ি। এই যে বুড়ি, রুরির সাথে বুড়ি, তাহলে বুড়িরা কি হয়? প্রবীণ হয়। রুরির সাথে বুড়ি, তাহলে বুড়িরা প্রবীণ। যারা প্রবীণ তাহলে তারা কি? জ্যাঠা। অবশ্যই জ্যাঠারা কি হয়? প্রবীণ হয়। তারা মাথায় কি দেয়? তেল দেয়। তারা কি সন্দেশ খায়? খায় না। হ্যাঁ, তাদের যেহেতু ডায়াবেটিস, তারা কি করে? বুড়ারা পাঞ্জাবি পরে। তারা বেশি যে কোনো একটা বিষয় নিয়ে বেশি কথা বলে, মানে গবেষণা করে। হ্যাঁ, আর তারা তো যেহেতু বুড়া, অবশ্যই স্নাতক অলরেডি ডান, শেষ। তাদের লাবণ্য কি? লাবণ্য বেড়ে যায় না? আচ্ছা, ওইটা যার যার, মানে যে যেভাবে দেখে আর কি। এবং তারা যেহেতু অনেক রোগ থাকে, তাদের কি থাকে? উপসর্গ থাকে, রোগের লক্ষণ থাকে। এবং তাদের যেহেতু দাঁত পড়ে যায়, তারা কি দাঁত, মানে বাঁশি বাজাতে পারে? পারে না। তাদের আমরা মাঝে মাঝে কি করব? কুশল, মানে খবরাদি, খোঁজ খবর নিব। হ্যাঁ, আর তাদের হৃদয় হরণ করার, মানে তারা যে তার বেশি দিন বাঁচবে না, চেষ্টা করবে আর কি। আর গবাক্ষ মানে কি? গবাক্ষ মানে হচ্ছে জানালা, রাইট? তাহলে জানালা দিয়ে একটু তাদের খোঁজ খবর নিব। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা, পলাশ, পলান্ন, পলাশ, পলান্ন। আচ্ছা, পলান্ন হচ্ছে পল মিশ্রিত, পল মানে হচ্ছে মাংস, মাংস মিশ্রিত ভাত। হ্যাঁ, পলাশ শব্দটা হচ্ছে পল থেকে আসছে, পল মানে মাংস। তাহলে এটাও কি নাই? মিল নাই। হস্তি, হস্ত থেকে আসছে, তাহলে এটাও কি নাই? মিল নাই। তাহলে এগুলো হচ্ছে আমরা কিছুটা মনে রাখার চেষ্টা করব। এরপর চলে আসছি জগরুরো শব্দ নিয়ে। আমি লাস্টে প্রশ্ন করব। হ্যাঁ, এতটুকু আশা করি বুঝতে পেরেছো। তাহলে যৌগিক শব্দে কি হবে? উৎপত্তির সাথে ব্যবহারিক অর্থের মিল থাকবে, আর রুড়িতে মিল থাকবে না। শেষ। শব্দগুলো দেখলে বুঝতে পারবা। এখন আসো, এটা কি তোমরা মুখস্থ করবা? হ্যাঁ, এটা কি মুখস্থ করা লাগবে? তুমি যদি বুঝো তাহলে লাগবে, না না বুঝলে লাগবে। তারপরও আমরা যদি এভাবে পড়ি, মনে রাখি, সুবিধা তো। কেন? পরীক্ষার হলে দ্রুত মনে পড়বে। অনেক সময় পরীক্ষার হলে মাথা কাজ করবে না। কিন্তু আমরা যদি বলি, আচ্ছা রুড়ি, রুড়ির সাথে বুড়ি মিল আছে, বুড়ির সাথে পাঞ্জাবি মিল আছে, বুড়ি বা বুড়ার সাথে পাঞ্জাবি মিল আছে, স্নাতক মিল আছে, তাই না? বুড়ার সাথে তুমি এই শব্দটাকে কি করলা? রিলেট করলা। তাহলে তোমার দ্রুত মনে পড়বে, রাইট? আচ্ছা, নেক্সট, যোগরূঢ় শব্দ। দেখো, আমি কিন্তু রুড়ি শব্দের ক্ষেত্রে কি লিখেছিলাম? উপসর্গ আর প্রত্যয় নিষ্পন্ন শব্দ বলেছিলাম, কখন? রুড়ি শব্দের ক্ষেত্রে। কিন্তু জগরুরুর ক্ষেত্রে আমি একবার লাল করে দিয়েছি কি? সমাস নিষ্পন্ন শব্দ। তাহলে জগরুরু শব্দগুলো কি হবে? সমাস নিষ্পন্ন শব্দ। জগরুরু শব্দ কি হবে? সমাস নিষ্পন্ন শব্দ। যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদ সময়ের অনুগামী না হয়ে, এটা তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে যে এটা কি সমস্যমান পদ কি। শোনো, সমস্যমান পদ বলতে এখানে আমরা যে আমাদের যখন যে কোনো শব্দ আমরা যখন তোমার কি বলে, সমাসের মাধ্যমে নতুন শব্দ যখন গঠিত হয়, তখন এই ব্যাস বাক্যের যে পদগুলো, সেগুলোকে আমরা কি বলি? আমরা বলি যে সমস্যমান পদ বা শব্দ। আমি একটু করে তোমাদের বুঝাই দিচ্ছি। ধরো, জলধি, জলধি এই শব্দটা সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। কিসের মাধ্যমে? সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। এখন তাহলে সমাস কি? জল ধারণ করে যা, এগুলো হচ্ছে সমস্যমান পদ। তো বলছে সমস্যমান পদ সময়ের অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ গ্রহণ করে। তাহলে আমরা একটু দেখি। তাহলে প্রথমত জগরুড় শব্দ কিসের মাধ্যমে গঠিত হলো? সমাসের মাধ্যমে। ওকে, বলছে বিশিষ্ট অর্থ গ্রহণ করে। তাহলে আমরা একটু দেখি, জল ধারণ করে যা। তোমাদের ঘরে, তোমার সামনে এখন যে কাপ আছে, সেটা কি জল ধারণ করে কিনা? অবশ্যই জল ধারণ করে। তোমাদের ঘরে আমরা পিটুই থেকে মাঝে মধ্যে মগ পাঠাই, জল ধারণ করে। বালতি জল ধারণ করে, বদনা মগ জল ধারণ করে, সবকিছুই মোটামুটি জল ধারণ করে। কিন্তু জলধি মানে কি তোমাদের বালতি জগ মগ এগুলা? না, জলধি মানে হচ্ছে কি? সাগর, যেটা কি করে? জল ধারণ করে। জলধি শব্দের অর্থ কি? সাগর। তাহলে আমরা দেখতে পাচ্ছি জগরুরু শব্দগুলো দেখা যাবে অনেকগুলো অর্থের মধ্যে একটা বিশিষ্ট অর্থ সে কি করবে? সে ধারণ করবে, একটা বিশিষ্ট অর্থ সে নিবে, বুঝাবে, রাইট? আমরা অনেক সময় মানে জগরুরের সাথে রুড়ি মিলাই ফেলি, বলি কি ম্যাডাম জগরুরও তো মিল নাই। না, জগরুরুতে মিল আছে, অনেকগুলো মিল আছে, কিন্তু কি করে? সে যে কোনো একটা বুঝাবে। যেমন জলধি, জলধি দিয়ে অনেক কিছু হইতে পারে, যেটা অনেক কিছুই জল ধারণ করে, কিন্তু বুঝাচ্ছে কয়টাকে? একটাকে। কোনটাকে বুঝাচ্ছে? শুধু সাগর। জলধি মানে আমরা শুধু কি বুঝবো? শুধু সাগর। তাহলে জগরুড় শব্দ কি হবে? সমাস নিষ্পন্ন হবে, যে কোনো একটা বিশিষ্ট অর্থ গ্রহণ করবে। ক্লিয়ার আশা করি। এইটার সাথে আমরা
যৌগিক আর কি রুড়ির মিলাবো না, যৌগিক হচ্ছে মিলে, রুড়ি হচ্ছে মিলে না, একেবারেই মিলে না, শেষ। আর যোগরূঢ় হচ্ছে সমাস নিষ্পন্ন, অনেকগুলো অর্থ হতে পারে, কিন্তু যে কোনো একটা অর্থ সে নিবে। কিরকম? রাজপুত। রাজপুত মানে হচ্ছে তোমার কি ভারতের একটা জাতি বিশেষ, কিন্তু রাজপুত বলতে আমরা কি বুঝাই? রাজার পুত্র। তাহলে এটা সমাসের মাধ্যমে হয়েছে, কি সমাসের মাধ্যমে হয়েছে? রাজার পুত্র, তাহলে রাজপুত। তাহলে কি হলো? এটা একটা ভারতের একটা জাতি, যেহেতু সমাস নিষ্পন্ন, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে যোগরূঢ়। তাহলে রাজপুত কি হবে? যোগরূঢ়। রাজপুত কি? যোগরূঢ়। কিন্তু যদি বলে রাজপুত্র, রাজপুত্র, তাহলে রাজা যোগ পুত্র, তাহলে কি হবে বলো তো? এটা হবে যৌগিক। এটা হবে যৌগিক। কেন যৌগিক হবে? কারণ রাজপুত্র তো রাজপুত্র, সেখানে রাজার পুত্রই বোঝায়, সেখানে অন্য কিছু নাই। রাজপুত্র হচ্ছে রাজার সাথে কি আছে? মিল আছে, সেখানে অন্য কোনো অর্থ নাই। কিন্তু রাজপুত মানে কি ভারতের একটা জাতি বিশেষ, তাহলে এটার অন্য একটা অর্থ আছে। তাহলে কিছু যোগরূঢ় শব্দ আমরা দেখি। পঙ্কজ, আমি তোমাদের বলেছিলাম জ মানে হচ্ছে জন্মে, তাহলে পঙ্ক, পঙ্ক মানে হচ্ছে কাদা। পঙ্কে জন্মে যা, পঙ্কে তো অনেক কিছু, কাদাতে কি জন্মে? শৈবাল, শালুক, ঘাস, অনেক কিছুই জন্মে। কিন্তু পঙ্কজ মানে কি? পদ্মফুল। রাজপুত, এটা তো অলরেডি বলেছি। মহাযাত্রা, ছেলেরা কি করে? ধরো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, বিশেষ করে নতুন নতুন যখন, হ্যাঁ পুরান হয়ে গেলে তো ঝগড়া করতে যাই, তো নতুন যখন, তখন সে কি করে? মহা সমারোহে একেবারে কি করে তোমার একেবারে ভালো জামা কাপড় পরে, তারপর হচ্ছে তোমার পারফিউম টারফিউম দিয়ে তারপর যায়, মানে মহা সমারোহে যাত্রা করে। কিন্তু মহাসমারোহে যাত্রা মানে আসলে মৃত্যু। ওই বিবাহ এক ধরনের আসলে মৃত্যু, যাই হোক। তাহলে মহাযাত্রা হচ্ছে কি? মৃত্যু। কিন্তু মহাযাত্রা বুঝায় মহাসমারোহে যাত্রা। মহাসমারোহে তো আমরা নিজেরাও অনেকে যে এখন ছবি তুলতে টিকটক করতেও কি মহাসমারোহে সাজগোজ করে, রাইট? জলধি, যেটা জল ধারণ করে, তাহলে সেটা বুঝাচ্ছে সাগর, কিন্তু জল অনেক কিছুই ধারণ করে, রাইট? অচল, অচল মানে যার নড়াচড়া করে না। তো নড়াচড়া করে না, এ তোমার হাতে যে কলম, খাতা, বই, অনেক কিছু, যত জড় বস্তু, কোনো কিছুই তো নড়াচড়া করে না। কিন্তু অচল বলতে বুঝাই শুধু কাকে? পর্বতকে। তার মানে যোগরূঢ় শব্দে আরো অনেক কিছুই আছে, কিন্তু বুঝাচ্ছে হচ্ছে একটাকে, এবং সেটা কি হবে? অবশ্যই সমাস নিষ্পন্ন শব্দ হবে। জল ধর, জলকে যেটা ধরে রাখে, তাহলে জলকে ধরে কে রাখে? অনেক কিছুই তো জল ধরে রাখে, বালতি বতনা সবকিছুই জল ধরে রাখে। কিন্তু জলধর বলতে শুধু বুঝায় মেঘ, মেঘকে বুঝায় জলধর। সরোজ, যেটা সরোবরে জন্ম, যেটা পুকুরে জন্ম, পুকুরে অনেক কিছুই জন্মায়, কিন্তু সরোজ মানে হচ্ছে পদ্মফুল। পঙ্কজ মানে পদ্মফুল, পঙ্কজ মানে কি? পদ্মফুল। ওকে, তাহলে আরো কিছু যোগরূঢ় শব্দ আমরা এখানে দেখি। জলদ, অলরেডি বলেছি, যেটা জল দেয়, তাহলে মেঘ। জল অনেক কিছুই দেয়, তুমি ট্যাপ ছাড়লে কি তোমাকে জল দেয় না? দেয়। কিন্তু জলদ বলতে শুধু কি বুঝাই? শুধু মেঘ বুঝাই, যার কারণে এটা কি? যোগরূঢ় শব্দ। উদ্ভিদ, যেটা মাটি ভেদ করে উঠে, উদ্ভিদ, যেটা ভেদ করে কি উঠে। তো কেঁচো, কেঁচো কি মাটি ভেদ করে উঠে না? কিন্তু সেটা কি উদ্ভিদ বলে? বলে না। তার মানে উদ্ভিদ শুধু কি একটা জিনিসকে বুঝায়? বৃক্ষকে, গাছকে বুঝায় শুধু তোমার উদ্ভিদ। জলধি বলেছি, রাজপুত বলেছি, মহাযাত্রা বলেছি, পঙ্কজ বলেছি। বলদ, যেটা বল দেয়, মানে মেশিন, যে কোনো মেশিনই তোমাকে বল দেয়, কিন্তু বলদ বলতে শুধু বুঝায় কি? মানে পুরুষ গরু, রাইট? সরোজ বলেছি, সরোবরে জন্ম। অচল বলেছি। আদিত্য, আদিত্য মানে হচ্ছে অদিতির পুত্র অথবা সকল দেবতা, কিন্তু আদিত্য বলতে বুঝাই আমরা জানি শুধু সূর্য। অসুখ, যার সুখ নাই, অনেকে আছে যাদের কোনো কি নাই, সুখ নাই, কিন্তু অসুখ বলতে বুঝায় কি? রোগ। জলধর, অলরেডি বলেছে অনেক কিছুই জল ধরে রাখে, শুধু মেঘ বুঝায়। তুরঙ্গম, যেটা হচ্ছে দ্রুত বেগে গমন করে, তুরঙ্গম। আমরা নিজেরাও অনেক সময় কি ধরো বাহির থেকে দৌড়াই এসে কোথায় যায়? দ্রুত বেগে কোথায় গমন করে? অনেকে ওয়াশরুমে যায়, অনেকে অনেক পরীক্ষার হলে যায়, হ্যাঁ দ্রুত বেগে কি করে? গমন করে। আরো অনেক কিছুই দ্রুত বেগে গমন করে, কিন্তু তুরঙ্গম মানে হচ্ছে শুধু ঘোড়া। বেতার, মানে যার কোনো তার নাই। আমাদের যে এখন মোবাইল ফোন ইউজ করি, এটা কি তার আছে? তার নাই, কিন্তু বেতার মানে শুধু বাদ্যযন্ত্র, মানে রেডিওকে বুঝাই। সুরিত, সুরিত মানে যার সুন্দর হৃদয় আছে, যেমন তোমরা, হ্যাঁ, কিন্তু বুঝাই কি? সুরিত মানে শুধু বন্ধু বুঝাই। তাহলে এগুলো হচ্ছে যোগরূঢ় শব্দ। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি প্রশ্ন থাকে, সেটা আমরা এখন প্রশ্নগুলো নেব। বাক স্বাধীনতা দেওয়া হবে, সেটার অপব্যবহার করবা না, আমাকে প্রশ্ন করতে পারো।
তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। নিচের কোনটি মৌলিক শব্দ? নিচের কোনটি মৌলিক শব্দ? গোলাপ মৌলিক শব্দ। আচ্ছা, তাহলে প্রবীণ কি শব্দ বলো? প্রবীণ কি শব্দ? রূঢ়ি শব্দ। প্রকৃষ্ট রূপে যিনি বীণা বাজায়, কিন্তু প্রবীণ বলতে আমরা বুঝি কি বয়স্ক লোক, তাহলে এটা হচ্ছে রূঢ়ি শব্দ। ভেরি গুড। শীতল কি শব্দ? আচ্ছা, প্রবীণ তো অবশ্যই রূঢ়ি শব্দ, একই সাথে এটা কি একই সাথে সাধিত শব্দ না? অবশ্যই সাধিত শব্দ, রাইট। হ্যাঁ, শীতল সাধিত শব্দ। আচ্ছা, শীতল তো সাধিত শব্দ। যদি আমি অর্থগত ভাবে বলি তাহলে কি হবে বলতো? যৌগিক নাকি রূঢ়ি হবে বলতো? যৌগিক হবে। কেন? যেটা গরম সেটাকে তুমি শীতল বলো, নাকি যেটা শীত মানে ঠান্ডা শীতল, তাহলে সেটা কি হবে? অবশ্যই যৌগিক হবে। উৎপত্তিগত অর্থের সাথে মিল আছে, অবশ্যই যৌগিক হবে। এমনি কি, এমনি হচ্ছে সাধিত শব্দ, শীত যোগ ল মানে প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে। ওকে। মিতালি কি শব্দ? মৌলিক না সাধিত? সাধিত। আর অর্থগত ভাবে কি? অর্থগত ভাবে কি? যৌগিক শব্দ, মানে মিতার ভাব। হ্যাঁ, তাহলে এটা কি যৌগিক শব্দ, অর্থাৎ উৎপত্তির সাথে ব্যবহারিক অর্থের মিল আছে। নিচের কোনটি মৌলিক সাধিত শব্দ বলো? এই এতক্ষণ আমি কি পড়াইছি তোমাদেরকে? এতক্ষণ আমি কি পড়ালাম? একটু আগেই তো বললাম যে সবগুলো অপশন দেখতে হবে। বলি নাই? একটু আগেই বলি নাই সবগুলো অপশন দেখতে হবে? এখানে সবগুলোই সাধিত শব্দ। সবগুলোই হচ্ছে কি সাধিত শব্দ। মিতালি মিতযোগ আলী, জ্যাঠামি জ্যাঠাযোগ আমি, সরস সরোবরে যেটা জন্মে, প্রবীণ যেটা কি প্রকৃষ্ট রূপে বীণা বাজায় যিনি মানে প্রযোগ বীণ। ওকে, তাহলে এখানে সবগুলো কি সবগুলোই সাধিত শব্দ। ক্লিয়ার? নিচের কোনটি যোগরূঢ় শব্দ বলো? সাধিত আর যোগরূঢ়, উফ রে। সাধিত হচ্ছে তোমার গঠনমূলক শ্রেণী বিভাগ, আর যোগরূঢ় হচ্ছে অর্থমূলক শ্রেণী বিভাগ। সকল যোগরূঢ় শব্দই সাধিত শব্দ, কারণ যোগরূঢ় শব্দগুলো সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। তাহলে সকল যোগরূঢ় শব্দ কি? সকল যোগরূঢ় শব্দই কি শব্দ? সাধিত শব্দ। কিন্তু সকল সাধিত শব্দ কি যোগরূঢ় শব্দ বলো তো? সকল যোগরূঢ় শব্দ সাধিত শব্দ, কেন? সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। কিন্তু সকল সাধিত শব্দ কি যোগরূঢ় শব্দ? না। কেন? সকল সাধিত শব্দ কি কি হতে পারে? যৌগিক হতে পারে, রূঢ়ি হতে পারে, যোগরূঢ় হতে পারে, রাইট? যারা মনে হচ্ছে ক্লাস পুরোপুরি বুঝো নাই তারা আবার রেকর্ড দেখবা। আর এখন তো আমি প্রশ্ন নিচ্ছি, প্রশ্নও করবা। নিচের কোনটি যোগরূঢ় শব্দ বলো? শোনো, জলধর। জলধর জলকে কি ধরে রাখে যে, তাহলে জলধর কাকে বলে? জলধর অর্থ কি বলো? মেঘ। ওকে, মেঘ। কিন্তু জল তো অনেক কিছুই ধরে রাখে, তাহলে এটা যোগরূঢ় শব্দ। সরোজ যেটা সরোবরে জন্ম, পুকুরে অনেক কিছুই জন্মায়, কিন্তু সরোজ বলতে শুধু কাকে বোঝায়? পদ্ম ফুলকে বোঝায়, তাহলে এটাও যোগরূঢ় শব্দ। রাজপুত, একজন প্রশ্ন করেছিল রাজপুত মানে কি, কাদের বুঝাই? রাজপুত মানে কাদের বুঝাই? চালক শব্দের মানে যিনি চালাই। তুমি গাড়ি চালককে কি বলো? যে গাড়ি চালায় তারে কি বলো? চালক। তাহলে চালক কোত্থেকে আসছে? চালি থেকে আসছে, তাহলে চালক। এই বলো চালক। চালক। বলো তো এটা কি শব্দ অর্থগত ভাবে? এমনি তো সাধিত শব্দ, কারণ এটা নগ বা অক প্রত্যয় দ্বারা গঠিত শব্দ। এটা কি শব্দ বলো? চালক। যৌগিক রূঢ় যোগরূঢ় কোনটা হবে? অবশ্যই যৌগিক শব্দ। কেন? ওই যে চালি থেকে আসছে, চালক, চালি যোগ নক, তাহলে যে চালাই সেই চালক, তাহলে অবশ্যই যৌগিক শব্দ। মিল আছে, উৎপত্তির সাথে ব্যবহারিক অর্থের মিল আছে। আচ্ছা, রাজপুত, যে প্রশ্ন করেছিলে সে খেয়াল করো। রাজপুত, রাজপুত বলতে বোঝায় ভারতের কি? হ্যাঁ, সুশান্ত সিং রাজপুত মানে হচ্ছে ভারতের একটা জাতি বিশেষ। কিন্তু রাজপুত বলতে আমরা কি বুঝি? রাজার পুত্র, রাজপুত্র মানে রাজার ছেলেকে বুঝাই, তাহলে এটা কি? এটা অবশ্যই যোগরূঢ় শব্দ। মিতালি। আচ্ছা, মিতালি তাহলে কি আছে? মিল আছে, তাহলে কি এটা যোগরূঢ় শব্দ হবে? না, মিতালি কি শব্দ? যৌগিক শব্দ। তাহলে নিচের কোনটি যোগরূঢ় শব্দ? ক, খ, গ তিনটেই যোগরূঢ় শব্দ। ক্লিয়ার? নেক্সট। এই থ্যাংক ইউ না, আরো কিছু প্রশ্ন, একটা বাদ ছিল। সেই প্রশ্নটা কোনটা ছিল? নিচের কোনটি যৌগিক শব্দ? এটা 45 বিসিএস আসছে। যোগরূঢ় শব্দ সমাস নিষ্পন্ন, যোগরূঢ় শব্দ সমাস নিষ্পন্ন। মিতালি কেন? প্রবীণ হচ্ছে কি? রুরি। সরোজ হচ্ছে কি? সরোজ। সরোজ হচ্ছে যোগরূঢ়। জ্যাঠামি কি? রুরি শব্দ। ভেরি গুড। কেন? জ্যাঠার সাথে মিল নাই? হতে পারে। নিবেদিতা পাল। পাঞ্জাবিকে পাঞ্জাবিদের পোশাক বলা যায়?
পাঞ্জাবি হচ্ছে জাতি, আর পাঞ্জাবি হচ্ছে আমরা পোশাক হিসেবে ব্যবহার করি। যারা পাঞ্জাবি মানে আসল পাঞ্জাবি যারা জাতি হিসেবে, তারা পাঞ্জাবিকে কি বলে আমরা জানি না, অথবা তারা পাঞ্জাবি পরে কিনা। আচ্ছা, সমাস নিষ্পন্ন বুঝো নাই, মানে সমাসের দ্বারা গঠিত হয়েছে কিরকম বলি। আচ্ছা, এটা হচ্ছে মিতালি, তাহলে কি মিতালি হচ্ছে তোমার রুড়ি শব্দ। ওকে, মিতালি হচ্ছে কি শব্দ? রুড়ি শব্দ, সরি, মিতালি হচ্ছে যৌগিক শব্দ। হ্যাঁ, নিচের কোনটি যৌগিক শব্দ? মিতালি। এটা হচ্ছে 45-এ আসছিল। আচ্ছা, কার কি প্রশ্ন ছিল? রুড়ি আর যোগরুড়ু শব্দের লিমিটেশন আছে, সব শব্দের উৎপত্তি ব্যবহারের অর্থ বুঝি না। এখন আসো, আমি একটু আগে একটা কথা বলছিলাম, বাংলা ভাষায় শব্দ ভান্ডারের সংখ্যা কতগুলো বলছিলাম, মানে অনেকের মতে। আর যদি অনেকের মতটাও বাদ দিই, মিনিমাম 1.5 লাখ থেকে 2 লাখ আছে কিনা বলো? 4 লাখ এটা বাদ দাও, 1.5 থেকে 2 লাখ আছে কিনা বলো? 1.5 থেকে 2 লাখ আছে। হ্যাঁ, এখন এখন তোমার কি আসলে বিসিএস ক্যাডার হওয়ার জন্য তুমি কি ভাষাবিদ হবা? আমাকে বলো, ভাষাবিদ হবা নাকি টেকনিক খাটাই এই স্লাইডে, তারপর হচ্ছে তোমার বইতে যেগুলো আছে সেগুলো ভালো করে পড়ে ফেলবা? কোনটা করবা বলো? এটা তোমার ইচ্ছা, বলো। কারণ কি তুমি ওগুলো নিয়ে মাথা ঘামানো শুরু করবা? তাহলে অন্য পড়াটা বাদ দিয়ে দাও। তুমি যেটা করবা, মূল জিনিসটা বুঝতে পেরেছো, এবার স্লাইডে, প্রশ্ন ব্যাংকে, তারপর হচ্ছে তোমাদের লেকচার বুকে যা যা প্রশ্ন আছে সেগুলো ভালো করে পড়ে ফেলবা। শেষ। আর মূল জিনিসটা কিন্তু তুমি বুঝে ফেলছো, মূল জিনিসটা বুঝে গেছো না? তাহলে আর সমস্যা কি? তাহলে তো আর সমস্যা নাই। বিরোচন পাঠ কিভাবে পড়বা? বই থেকে পড়বা, তোমাদেরকে যে লেকচার বুক দেওয়া হয়েছে সেখানে আছে, টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে পিডিএফ দেওয়া আছে, সেগুলো থেকে পড়বা, প্রতিদিন অল্প অল্প করে পড়বা। অবশ্যই পড়লে হয়ে যাবে, তুমি একটু রেকর্ডটা আবার দেখে নিবা। আর কারো কোনো প্রশ্ন? সব প্রধান উপায় কেন? আচ্ছা, ভালো কথা বলছো। পায়েল সেনগুপ্ত, তো বলছো নতুন শব্দ কেন বা প্রধান উপায় কেন? পায়েল সেনগুপ্ত একটা জিনিস খেয়াল করে, আমি বললাম বিড়ালের মতো চোখ যে নারীর, বিড়াল চোখী, বিড়াল চোখী। এখন আমাকে বলো তো, তুমি বলছো শব্দ কি করেছে? সংক্ষিপ্ত করেছে। বিড়াল চোখী মানে কি বিড়াল আর চোখ? বিড়াল চোখী মানে কি বিড়াল বা চোখ? বিড়াল চোখী মানে কি একটা মহিলাকে বোঝাচ্ছে যার চোখ হচ্ছে কিসের মতো? বিড়ালের মতো। আবার আসো, আমি বললাম সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, তার মানে কি সিংহ বুঝাচ্ছে নাকি আসন বুঝাচ্ছে? আসন বুঝাচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছো? নীল যে আকাশ, তাহলে কি নীল বুঝাচ্ছে? নীল রঙকে বুঝাচ্ছে? না, নীল আকাশ। রাইট? ঠিক আছে, তাহলে আশা করি সবাই ক্লিয়ার, রাইট? না, সেরকম তো ধরো অনেকগুলো শব্দই আছে। পাঞ্জাবি, ওইটা তুমি যেহেতু বইতে পড়ছি বা আমরা যেহেতু ছোটবেলা থেকে পড়ে আসি, তোমার 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 যুক্তি ঠিক আছে, এটাকে যুক্তিটা ঠিক আছে, হ্যাঁ। কিন্তু উম, মানে আমাদের ব্যবহারিক অর্থ তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু শব্দটা আসছে তো ওখান থেকে। ব্যবহারিক অর্থ যেহেতু কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং যেহেতু সমাসের মাধ্যমে, তাহলে আমরা এটারে জগুরুরই বলবো। সমার্থক শব্দ লেকচার বুক থেকে পড়বা, সমার্থক শব্দের একটা ক্লাস আছে, যদি তুমি ক্লাসটা আগে একটু দেখে নাও তাহলে সমার্থক শব্দ দ্রুত মনে থাকবে। কিরকম তোমাদের বলি, তোমাদের বলি একটু করে দেখাই দিই, যারা জিজ্ঞেস করছো সমার্থক শব্দগুলো একটু দেখাই দিই, হ্যাঁ। তাহলে মনে থাকবে, যারা আছো রেকর্ড পড়ে তারপর যদি পড়ো তোমার মনে থাকবে বেশি। দেখা যাচ্ছে স্লাইড? স্লাইড না, স্লাইড, ড, ড, স্লাইড দেখা যাচ্ছে না? সবগুলো সমার্থক কেন জরুরি হবে বলো? আচ্ছা দেখো, জীবন, জলের অপর নাম কি? জীবন। হ্যাঁ, একটু খেয়াল করো, জাস্ট আমি কেন বলে দিচ্ছি, তুমি যদি রেকর্ড দেখো সমার্থক শব্দ পড়ে তোমার জন্য কিছুটা সহজ হবে। জীবন, জলের অপর নাম কি? জীবন, এটা আমরা জানি। বা পানির অপর নাম উদক, নীর, সলিল, বাড়ি, অর্ণ, বারুণ, তৈ, পয়, অপ, অম্বু, অম্ভু। তাহলে এগুলো হচ্ছে জল বা পানির, জল বা পানির প্রতিশব্দ। বিরোচন পাঠটা প্রতিদিন ক্লাসের সাথে অ্যাড করে দিবেন। আমি পড়ানোর জন্য? না, আমি প্রতিদিন পড়াইতে পারবো না, কারণ একটা টপিকের দিকেই আমরা মনোযোগ দিব, সেটা আমরা ভালো করে পড়বো। শোনো, একটা কথা বলি, জীবন অনেক বড়, অনেক জটিল। কেউ যদি সবকিছু একদম মানে স্পুন ফিডিং, মানে একদম চামচে করে 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 খাওয়াই দেয়, তাহলে সে কিন্তু নিজে কিছু পড়া শিখবে না, নিজে কিছু করা শিখবে না। যেমন আমার বাচ্চাদের আমি হচ্ছে স্কুল যাওয়ার সময় কোনো কিছু গুছাই দিই না। হ্যাঁ, তারা নিজেরা গুছাইতে হয়, একদম ছোটবেলা থেকে শিখাই দিচ্ছি, এরপর নিজেরা গুছাইতে হয়। এরকম সবকিছু হচ্ছে আমি নিজে শিখাই দিচ্ছি, তারপর করতে হয়। তোমাদেরকে যদি আমরা একদম এরকম করে খাওয়াই খাওয়াই দেই, তাহলে তোমরা কি করবা বলো? আচ্ছা, এক্সামে থাকার কথা বলছো।
আচ্ছা, এক্সামে থাকতে হলে আমি তো রুটিনটা আরো আগের থেকে করা, তাহলে একটা নতুন রুটিন দিলে মনে হয় সুবিধা হবে তোমাদের। আচ্ছা, একটু খেয়াল করো তাহলে, জল বা পানির প্রতিশব্দগুলো পড়লাম তো, এখন আসো। আচ্ছা, মেঘ। মেঘ কি করে? সবসময় মনে রাখবা, দ মানে হচ্ছে কি, দেয়া। ধর, ধর তো বুঝো, ধরে রাখা। তাহলে মেঘ কি করে? জলের প্রতিশব্দগুলো জানো, যদি জানো, তাহলে জলের প্রতিশব্দের সাথে তুমি যদি বা ধর দিয়ে দাও, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে মেঘ। মানে দেয়া। তাহলে জলদ মানে যে জল দেয়, যে জল দেয়, তাহলে সেটা কি হবে? মেঘ। ক্লিয়ার? বাড়ি, বাড়ি মানে পানি। মানে যে বাড়ি দেয়। নিরদ, মানে পানি, নিরদ। পয়দ, মানে পানি, পয়দ। তৈ মানে পানি। অম্বু, মানে পানি। তাহলে অম্বু ধর, অম্বুকে যে ধরে রাখে। পয়ধর, নিরোধর, অম্বু বাহ মানে অম্বু বহন করে, অম্বু বাহী। আর বাড়ি বাহ। বুঝতে পারছো বিষয়টা? মানে তুমি যদি জলের প্রতিশব্দ জানো, তাহলে তুমি কি করবা? তার সাথে যদি বা ধর দাও, তাহলে সেটা কি, কিসের প্রতিশব্দ হবে? মেঘের প্রতিশব্দ হবে। ঠিক তেমনি তুমি যদি সমুদ্রের প্রতিশব্দ জানতে চাও, তাহলে ধরো পানি, পানির সাথে, পানির প্রতিশব্দের সাথে ধী বা নিধি। ধী বা নিধি মানে কি? আশ্রয়স্থল, মানে যে যেখানে থাকে। তাহলে পানি কোথায় থাকে? সমুদ্র থাকে। তাহলে পানির যে শব্দ, সেগুলোর সাথে কি দিবা? ধী বা নিধি। যেমন বাড়ি, বাড়ি মানে পানি, বাড়িধি। তাহলে বাড়িদ কি বলতো? বাড়িদ, কি বাড়িদ? মেঘ মানে যিনি দেয়, পানি যিনি দেয়। আর ধরে রাখে, ধি মানে ধরে রাখা। তাহলে বাড়ি ধি, মানে ধি বা নিধি মানে আশ্রয়। তাহলে সেটা কি? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সমুদ্র। অম্বুধি, বাড়ি নিধি, জলনিধি, পয়োধি, অম্বধি, অম্বনিধি, নিরোধি, তয়োধি, নিধি। দেখতে পাচ্ছ? তাহলে যদি তোমার সমার্থক শব্দ ক্লাসটা করে নাও, বাগধারার ক্লাসটা করে নাও, আরো দ্রুত মনে থাকবে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, শোনো, আমি একটা কাজ করব, নতুন কোনো রুটিন বানাবো না, নতুন রুটিন দিব না, কারণ ওই রুটিনটাতেই হচ্ছে আবার মেবি রিপিট আছে। হ্যাঁ, রিপিট করা হবে। তো কালকে যেটা, সেটাই দিব নয়নকে, সেটাই দিয়ে দিতে বলবো। ওকে? নতুন রুটিন দিব না, যেটা আছে এটা। আর কাহু তোলে সেটা আমি পরে নিব, কাহু তো এখন নিব না। আগে যতটুকু পড়া দিয়েছি, শব্দ থেকে 2টা করে প্রশ্ন আসে, এগুলো একটু ভালো করে পড়ো। ওকে? আর বিরোচনের কথা একটা কথা বলে দিই, বিরোচনে মূলত আসে, মানে সিলেবাসে আছে, পরিভাষা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, মানে কিছুটা সহজ। এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো নাই। অনেক সময় হুটহাট একটা দুইটা প্রশ্ন আসে। যেগুলো হুটহাট একটা দুটো প্রশ্ন আসে, সেগুলো আমরা পরে পড়বো, সেগুলো নিয়ে আমরা অত মাথা ঘামাবো না। মাঝে মধ্যে একটু চোখ টোক বুলাবো, কিন্তু মেনলি হচ্ছে আমরা যেটা করবো, সেটা হচ্ছে সিলেবাসে যেগুলো আছে, এগুলো আমরা আগে শেষ করব। যেমন কারক, কারক থেকে হচ্ছে প্রশ্ন আসে না, হ্যাঁ, ক্লাস শেষ। কারক থেকে হচ্ছে সিলেবাসে নাই, হঠাৎ করে একটা দুটো প্রশ্ন থাকে, তবু আমি কারকটা পড়াই দিব একদম শেষে, কিন্তু আগে হচ্ছে সিলেবাসের আমরা শেষ করব। ঠিক আছে? কয়টা থাকবে? 3টা থাকবে। সমার্থক শব্দ, পরিভাষা, আর হচ্ছে তোমার, বলো না, বিপরীত শব্দ। এই 3টা মিনিমাম থাকবে। ওকে? ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই। ভালো থাকো, নিজেরা একটু পড়ো, প্রশ্ন সলভ করে ফেলিও। 274 জন। আচ্ছা, শোনো শোনো, 266 জন। সবাই থাকো, আমি প্রশ্নটা সলভ করে দিই। ওয়েট করো সবাই। যার ইচ্ছা থাকবে আর কি, সবার থাকতে হবে এরকম না। যাদের মনে হয় যে পরিশ্রম বেশি করবে এখন, তারা থাকো। যেসব শব্দের দেখা যাচ্ছে না, যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ একই, তাদেরকে কি বলে? মৌলিক শব্দ। ভেরি গুড। এই, কে বলে বি? ব্যুৎপত্তিগত অর্থ। ও আচ্ছা, সরি, সরি। তোমরা এখন তো আমার এটা বকা দিতে পারবে না, আমি বকা দিছি। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ একই, তাদেরকে বলে যৌগিক শব্দ। হ্যাঁ, যৌগিক শব্দ বলে। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? সন্দেশ, সন্দেশ মানে হচ্ছে সংবাদ, কিন্তু সন্দেশ মানে আমরা বুঝি মিষ্টি। রুড়ি শব্দ। হ্যাঁ, রুড়ি, বুড়ি, বুড়িরা কি সন্দেশ খায় না? খায় না? অনেকে খায়, যাদের ডায়াবেটিস আছে তারা খায় না। নিচের কোনটি শব্দ গঠন পদ্ধতি নয়? উপস, উপস, তাহলে কি থাকবে? বচন। ওকে। প্রবীণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ডি, প্রকৃষ্ট রূপে যিনি বীণা বাজাতে পারেন। কোনটি সাধিত শব্দ নয়? সাধিত শব্দ নয় মানে মৌলিক শব্দ, তাহলে কি হবে? গোলাপ, গোলাপ। ফুলেল, এটা হচ্ছে প্রত্যয় দ্বারা। হ্যাঁ। হাতল,
হাত হলো কি ল, ল প্রত্যয়। পানছে এটা হচ্ছে তাও প্রত্যয়, বিদেশি প্রত্যয়। মিতালি কোন প্রকৃতির শব্দ? এটা আসছে, এটা একবার পরীক্ষায় আসছে। যৌগিক শব্দ। কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না? মৌলিক শব্দকে বিশ্লেষণ করা যায় না, উত্তর বি। পাঠক কোন ধরনের শব্দ? পাঠক পট, পট থেকে আসছে, মানে যিনি পড়ে, তাহলে মিল আছে, উৎপত্তির সাথে ব্যবহারিক অর্থের মিল আছে, যৌগিক শব্দ। দশানন কোন প্রকারের শব্দ? শোনো, দশ, একটু খেয়াল করো, এটা সবাই খেয়াল করো। দশ আনন যার, 10টা মাথা কার আছে বলো তো? 10 আনন যার, এটা সমাসের মাধ্যমে গঠিত হয়েছে, রাবণের। এখন রাবণের 10টা মাথা আছে, 10 আনন, তাহলে মাথা বুঝাচ্ছে না, কাকে বুঝাচ্ছে? রাবণকে বুঝাচ্ছে। তাহলে এটা কি হবে? যোগরূঢ় শব্দ। এটা হচ্ছে যোগরূঢ় শব্দ। হ্যাঁ, যোগরূঢ় শব্দ কোনটি? পাঠক, লেখক, জলধি, সন্দেশ, কোনটা? জলধি। পাঠক যৌগিক শব্দ, লেখক লিখ থেকে আসছে, যে লেখে তাকে লেখক বলি, নাকি যে নাচে তাকে লেখক বলি? যে লেখে তাকে লেখক বলি। তাহলে এটা কি যৌগিক শব্দ? জলধি, জলধি হচ্ছে যোগরূঢ় শব্দ। স্নাতক কোন প্রকৃতির শব্দ? স্নান থেকে আসছে, কিন্তু স্নাতক মানে গ্রাজুয়েট, তাহলে রূঢ়ি শব্দ। লাবণ্য লবণ থেকে আসছে, তাহলে কি রূঢ়ি শব্দ, লাবণ্য মানে সৌন্দর্য। কোনটি মৌলিক শব্দ? হাত, হাত হচ্ছে মৌলিক শব্দ। অচল কোন প্রকৃতির শব্দ? অচল হচ্ছে যোগরূঢ়। অনেক কিছুই অচল, যা চলে না, কিন্তু অচল বলতে পাহাড় পর্বতকে বোঝায়। আদিত্য যোগরূঢ়। জলধর যোগরূঢ়। বিনা পানি, বিনা পানি মানে হচ্ছে বিনা পানিতে যার, এই পানি মানে হচ্ছে হাত, মানে সরস্বতীকে বুঝায়, যার হাতে কি আছে? বিনা আছে, এটা হচ্ছে যোগরূঢ়। যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে, তাহলে খেয়াল করো কি বলেছে, সমাস বলেনি, প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে কি বলে? রূঢ়ি শব্দ বলে। হ্যাঁ, সমাস বলে নাই, সরি, সমাস বলে নাই যেহেতু, তাহলে কি হবে? রূঢ়ি শব্দ হবে। পঙ্কজ যোগরূঢ় শব্দ। দহিত্র দুহিতা থেকে আসছে, দুহিতার কোন ছেলে, তাহলে কি হবে? দহিত্র। তাহলে মিল আছে, কি হবে? যৌগিক শব্দ। মৌলিক শব্দ কোনটি? গোলাপ, এটা অনেকবার আসছে। যৌগিক গায়ক কি ধরনের শব্দ? গায়ক, গায়ক যৌগিক শব্দ। আচ্ছা, গোলাপি, গোলাপি কি ধরনের শব্দ? যৌগিক শব্দ। সাধিত শব্দ, দুটোই, যৌগিক ও সাধিত দুটোই। সাধিত শব্দ অবশ্যই, কারণ এখানে ই প্রত্যয় যুক্ত হয়েছে, এজন্য সাধিত। আবার এটা যৌগিক শব্দ, কেন? গোলাপ থেকে গোলাপি। হ্যাঁ, সাধিত এবং যৌগিক দুটোই। মহাযাত্রা কোন প্রকারের শব্দ? যোগরূঢ় শব্দ। মহা সমারোহে যাত্রা। অর্থগতভাবে অতি, অতি তাহলে কি হবে? 3 প্রকার, অর্থগতভাবে 3 প্রকার। কোন ধরনের শব্দাবলী ভাষার মূল উপকরণ? মৌলিক শব্দ হচ্ছে ভাষার মূল উপকরণ। এই মৌলিক শব্দের সাথে তোমার উপসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। কোনটি যৌগিক শব্দ? চিকামারা। সন্দেশ শব্দটির প্রকৃতি প্রত্যয়গত অর্থ কি? সংবাদ, সংবাদ। বিদ্যালয় শব্দটি কিভাবে গঠিত হয়েছে? শোনো, এখানে যেহেতু সন্ধি নাই, তাহলে কি হবে? শোনো, বিদ্যালয় বিদ্যাযোগ আলয়, কিন্তু এখানে যেহেতু সন্ধি নাই, তাহলে কি হবে? সমাস হবে। কেন? বিদ্যা শিক্ষার আলয়, বিদ্যা শিক্ষার আলয়। ওকে। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, খেয়াল করো, সন্ধি সমাস দুটোই আছে। শোনো, খেয়াল করো, যদি সন্ধি থাকতো তাহলে সমাস হতো। কেন সমাস হতো বলি, সমাসের পরেই সন্ধি, সন্ধি দ্বারা আমি তোমাদেরকে কিন্তু প্রথমে দেখিয়েছি, শব্দটা গঠিত হয়েছে প্রথমে বিদ্যা শিক্ষার আলোয়, সেখান থেকে বিদ্যা আলোয়, পরে সন্ধির মাধ্যমে সেটা ছোট হয়েছে। তাহলে যেটা আগে সেটা উপস, উপস সবসময় আগে হবে, উপস সবসময় আগে হবে, সন্ধি হচ্ছে শেষে হবে। ঠিক আছে, সমাস আগে সন্ধি শেষে। তাহলে নবান্ন শব্দটি দুটো প্রক্রিয়াতেই গঠিত হয়েছে, সমাস এবং সন্ধির মাধ্যমে। তাহলে এখানে আগে কোনটা হবে? অনেক কোশ্চেন স্লাইডে থাকলেও বইয়ে নাই। হ্যাঁ, তো দুটোই তো তোমাদের দেওয়া হয়েছে, তুমি দুটোই প্র্যাকটিস করবে এবং দুটোই প্র্যাকটিস করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে দুটোই থাকলে সমাস আগে হবে, সন্ধি পরে হবে। নতুন শব্দ গঠন করে কোনটা? সন্ধি ও সমাস নতুন শব্দ গঠন করে। সন্ধি ও কারক, বচন ও সমাস, প্রত্যয় ও বচন, এখানে কোনটা হবে বলো তো? মনোযোগ দাও ভালো করে, প্রথমে আসো। প্রত্যয় এবং বচন, বচন কোনো শব্দ গঠন করে না, তাহলে এটা শেষ।
বচন ও সমাস, বচন শেষ, এখানে শেষ। সন্ধি ও কারক, তাহলে কারক কোনো শব্দ গঠন করে না, তাহলে এখানে থাকলো সন্ধি ও সমাস, তাহলে কোনটা হবে? প্রথমটা হবে। কোনটি মৌলিক শব্দ? নাক, নাক। কারণ মানব, মনোযোগ স্ন, এটা প্রত্যয় দ্বারা গঠিত শব্দ, ঠিক আছে। গঠনগত দিক থেকে শব্দ কত? তাহলে গদু, দুই, দুই প্রকার। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না কোন উপায়ে? সমাস দ্বারা হয়, হয়। লিঙ্গ পরিবর্তন দ্বারা হয়, হয় না। এটা একজনে বুঝতে চাইছিল। লিঙ্গ পরিবর্তন দ্বারা যে পরিবর্তনটা হয় সেটা আসলে প্রত্যয়ের মাধ্যমে, হ্যাঁ। উপসর্গ দ্বারা, ক খ গ তিন উপায়ে হয়। সমাস হয় না নিম্নোক্ত কোন উপায়ে? লিঙ্গ পরিবর্তনের দ্বারা, তাহলে বি হবে উত্তর। সুহৃদ কি ধরনের শব্দ? সুন্দর হৃদয় যার। সুহৃদ কি হবে? জগরুড় শব্দ, সুন্দর হৃদয় যার। সমাস নিষ্পন্ন শব্দ, তৎসম শব্দ কোনটি? দরকার নাই, 34 থেকে কালকে পড়াবো, এগুলো এখন পড়াই নাই আমি। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, টায়ার্ড হয়ে গেছি। মূল, মৌলিক, তাহলে মূল থেকে আসছে। ইক, ইক প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে মৌলিক কি হবে? ফাহিম বলো। শব্দটা আসছে মূল থেকে, তাহলে মূল যোগ ইক, ইক প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে ফাহিম তুমি বলো এটা কি শব্দ? সাধিত শব্দ। ইশরাত রেশমা, এত যেহেতু স্ক্রিন টাইম ভালো না, তোমাদেরকে বই দেওয়া হয়েছে, একটু বই থেকে পড়ে ফেলবা, ওকে। আর স্লাইডও আছে, স্লাইড হচ্ছে ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে ইনশাল্লাহ দেখে ফেলবা। এটাও প্রত্যয় সাধিত শব্দ, সাকিব, ধাতু থেকে আসছে। হুম, ধাতু থেকে আসছে। সুহৃদ মানে সুন্দর হৃদয় যার, সমাস নিষ্পন্ন, কিন্তু সুহৃদ বলতে কাকে বুঝাই? বন্ধুকে বুঝাই। সুন্দর হৃদয় তো আমার তোমার অনেকের আছে, কিন্তু শুধু বন্ধুকে বুঝাই। বই পাই না, ইনশাল্লাহ পেয়ে যাবা। বই না পেলে এখন স্লাইড থেকে পড়ো, প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। স্লাইডার বই একদমই মিল, একটু টুকটাক এদিক সেদিক থাকে, আমরা ক্লাস নেওয়ার আগে একটু আপডেট করি। হ্যাঁ, একটু আপডেট না করলে তোমাদের নিজেদেরই ভাল লাগবে না। এখন এটা নিয়ে আসলে ইস্যু করার কিছু নাই, যদি দেখো টুকটাক স্লাইডের বেশি, সেটা বইতে ছোট্ট করে টুকে রাখবা, ওকে। ভালো থাকো সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ, গুড নাইট, আল্লাহ হাফেজ।